আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। ভাদ্র মাস এলেই যেমন একটা প্রাণী রাস্তায় পাগলের মতো আচরণ করে, তেমনি বাংলাদেশে জুলাই আসলেই এই গত 2 বছর ধরে দেখা যাচ্ছে যে কিছু জঙ্গি ছানা একেবারে পাগলের মতো আচরণ শুরু করে দেয়। তো এবার এই জুলাই মাসেও এনসিপি নামক জামাতে ইসলামের একটা বি টিম তারা সারা দেশব্যাপী জুলাই কর্মসূচি ঘোষণা করেছে এবং তার অংশ হিসেবে আমরা দেখলাম যে গতকাল সাভারে তাদের অন্যতম কর্মসূচিতে ব্যাপক গন্ডগোল হয়েছে, বোমাবাজি হয়েছে। অনেকেই বলছে এই বোমাবাজিটা নাকি সাজানো নাটক। গত বছর এই জুলাই মাসেই এনসিপি নামক এই জামাতি বি টিমটার পদযাত্রার খবর পেয়েছিলাম। আপনারা জানেন যে গত বছর 16ই জুলাই গোপালগঞ্জে যে নারকীয় গণহত্যাটি সংঘটিত হয়েছিল এবং যে গণহত্যাটি সংঘটিত হয়েছিল মূলত যশোর ডিভিশনের জিওসির নেতৃত্বে এবং সেনা প্রধান জেনারেল ওয়াকার খান যে বিষয়টির ব্যাপারে সম্যক অবহিত ছিলেন এবং সেই গোপালগঞ্জ থেকে এমন ভাবে তারা পালিয়েছিলেন যে এবার যখন তারা কর্মসূচি ঘোষণা করেছেন জুলাই মাস ব্যাপী, সেইখানে কিন্তু গোপালগঞ্জ নেই। সবাই তাদের বলেছে যে যেখানেই যাও বাবা সমস্যা নাই, গোপালগঞ্জ গেলে তোমাদের নিরাপত্তা আমরা কেউ দিতে পারবো না। তো সাভারে কালকে কেন বোমাবাজি হলো? সাভার তো একটা নিরীহ জায়গা। স্পষ্টভাবে আমরা দেখছি যে এনসিপির সেখানে উপস্থিত যারা ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ, তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, তার মানে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে এবং তারপরেই দেখলাম যে সেখানে বোমাবাজি শুরু হয়ে গেছে এবং এই বোমাবাজির ফলে সবাই পালিয়ে গেছে। যখন বোমাবাজি হচ্ছে সবাই পালিয়ে গেছে, তখন স্টেজে ওই টোকাই সার্জিস আলম তিনি আবার বলছেন যে একটা মানে কি নাহিদ ইসলাম আসছেন, এই সেই নাহিদ ইসলাম যে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে পরাজিত হয়েছিল এবং ডক্টর ইউনূসের বিশেষ অনুরোধে জেনারেল ওয়াকার খানের হস্তক্ষেপে যাকে এমপি নির্বাচিত করা হয়েছিল, সেই জনপ্রত্যাখ্যাত এনসিপির প্রধান নাহিদ ইসলামকে নিয়ে দেখলাম যে সার্জিস আলম বেশ বড় বড় কথা বলছেন। তো এইখানে কেন এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব হলো, কেন বোমাবাজি হলো, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকমের ব্যাখ্যা আমরা পাচ্ছি। তার মধ্যে একটা হলো যে এই পুরো বিষয়টা একটা নাটক। এই নাটকটার কারণে করা হয়েছে যে এই পদযাত্রা কর্মসূচির আগে এনসিপি চেয়েছিল যে তাদের আর্মি প্রোটেকশন দেওয়া হোক, পুলিশ প্রোটেকশন দেওয়া হোক, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি দেওয়া সম্ভব নয়। সুতরাং তারা একটা ক্রাইসিস তৈরি করেছে, যে ক্রাইসিসের মধ্য দিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছে যে তাদের সিকিউরিটি অ্যাট রিস্ক। সুতরাং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার যেন আর্মি পুলিশ দেয়। এখানে আরেকটা ভিডিও ক্লিপ দেখেন। এই ভিডিও ক্লিপে কিন্তু পুলিশকে দোষারোপ করা হচ্ছে বোমাবাজির আগে নাকি সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল এবং বলছে যে ক্ষমতাসীনদের একটা ওয়ার্ড বা একটা ছোটখাটো লেভেল পর্যায়ের নেতা আসলেও যেখানে এত প্রোটেকশন দেওয়া হয়, যেখানে বিদ্যুৎ থাকে, সেখানে এনসিপির মতো এত বিশাল একটা রাজনৈতিক দলের প্রোগ্রামের আগে কি করে বিদ্যুৎ চলে যায়। আমি একটু খোঁজ নিয়ে দেখেছি আমাদের যে নিউজ টিম আছে বাংলাদেশে, যে একটা বিষয় একটু বলে নিই যে এই এনসিপির এই বিশাল মহাসমাবেশে লোক সংখ্যা কিন্তু ছিল খুবই কম। এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে কি ব্যাপার, তাদের সাংগঠনিক অবস্থা এরকম কেন? জামাত বা শিবির কি তাদের আর সমাবেশে লোক সাপ্লাই দিচ্ছে না? এই লোক সাপ্লাইয়ের ব্যাপারে তারা একটা ব্যবস্থা নিয়েছিল যে সাভারে আপনারা জানেন অনেক গার্মেন্টস কোম্পানি রয়েছে, সেই গার্মেন্টস কোম্পানির শ্রমিকদের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য তারা কয়েকজন গার্মেন্টস কোম্পানির মালিকের সাথে কথা বলেছিল এবং 2-1 মালিক কথা দিয়েছিলেন যে তাদের শ্রমিকরা এই সমাবেশে যোগ দেবেন। কিন্তু শ্রমিকরা সমাবেশে যোগ দেওয়ার আগে তাদের শিফটের বিষয় আছে, সেই শিফট শেষ করে তারা সমাবেশে যোগ দেবেন। তো এটি করতে গিয়ে যেটা হয়েছে যে ঠিক সময় তারা আসেননি, একটু দেরি হয়ে গেছে।
এদিকে এই সমাবেশের ব্যাপারে যে পুলিশের কাছে, প্রশাসনের কাছে যে টাইম লাইনটা দেওয়া ছিল, সেই অনুযায়ী কিন্তু বিদ্যুৎ সরবরাহটা নিশ্চিত করা ছিল এবং বিদ্যুতের লোডশেডিংটা এমন ভাবে প্ল্যান করা ছিল যে সমাবেশ শেষ হবে, তারপর লোডশেডিং হবে। কিন্তু সমাবেশ সময় মতো শুরু হয়নি, স্বভাবতই সমাবেশ দেরি হয়েছে। আবার গার্মেন্টস এর লোকজন যে পরিমাণ আসার কথা ছিল তারা আসেনি, সব মিলিয়ে একটা লেজে গবরে অবস্থা পড়ে গেছে। সুতরাং লোডশেডিং প্ল্যান্ড হয়েছে। এখন সার্জিস আলম বলছেন যে এটা ইচ্ছা করে হয়েছে এবং এত বড় বড় নেতারা সেখানে আসছেন, কেন তারা তেমন সম্মান পাননি, রিসেপশন পাননি, পুলিশ কেন কেয়ার করেনি? কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে, যখন তারা ঢাকা থেকে রওনা দিয়েছে তখন থেকেই পুলিশ কিন্তু তাদের প্রোটেকশন দিয়ে সমাবেশ স্থলে এসেছে। সুতরাং এখন আপনি যদি নিজেরাই প্ল্যান করেন, হয় নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে এটা হয়েছে, অথবা নিজেরা পুরোটাই একটা নাটক সাজিয়েছেন যাতে দেশবাসীর সহানুভূতি পাওয়া যায়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যায়। কিন্তু দেশবাসীর সহানুভূতি যেটা আশা করেছিল সেটা এখন এমন ভাবে ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা 2024 সালের জুলাই মাসে যে কাজটা করেছিল, তারা মনে করছে যে এখনো তাদের সেই গ্রহণযোগ্যতাটা দেশের মানুষের কাছে আছে। কিন্তু দেশের মানুষ যে তাদের প্রতারণাটা ধরে ফেলেছে, তারা যে জামাত শিবিরেরই একটা বি টিম, এটা এখন সবকিছু খুব ওপেন। সো স্বাভাবিকভাবেই এখন আর তাদের আগের মতো বেল নাই। এখন লোকজন হাসাহাসি করতেছে যে এই একটা পরিকল্পিত নাটক, যে নাটকটা সম্পূর্ণ ফ্লপ করেছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। গণতন্ত্র হইল কি না হইল, বাংলাদেশের 18-20 কোটি মানুষ জামাতের নিষ্পেষণে ধ্বংস হয়ে গেল কি না গেল, এতে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুই এসে যায় না। জামাতের আমির শফিকুর রহমান বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের খুব পরীক্ষিত বন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু কি শত্রু, এটা মোটামুটি আমাদের সবার কিছু না কিছু ধারণা আছে। এই ভিডিওতে আমি আলোচনা করব যে মার্কিন যুক্তরাষ্ট্র কি জামাতের বন্ধু, নাকি জামাতের শত্রু, নাকি তারা পরস্পরের সহযোগী, নাকি তারা পরস্পরের শত্রু। এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশের যে জামাত, এর যে বহুরূপী চরিত্র এবং জামাত যে নিজের যেটা উদ্দেশ্য সেইটা হাসিলের জন্য যে কোনো কর্মে নিয়োজিত হতে পারে, সে সম্পর্কে বাংলাদেশের মানুষের মধ্যে সচেতনতা কাজ করে না তা বলবো না, কাজ করে। কিন্তু জামাত, আওয়ামী লীগ, বিএনপি, এই প্রতিটা দল যেহেতু বাংলাদেশে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে, সে কারণে এই সচেতনতা সত্যিকার অর্থে একটা উপলব্ধির বাইরে গিয়ে জামাতকে প্রতিহত করার কাজে ব্যবহার করা সম্ভব হয় না। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়িয়েছে, বিএনপি ছড়িয়েছে, আওয়ামী লীগ ছড়িয়েছে, জামাত ছড়িয়েছে, হেফাজত ছড়িয়েছে, জাতীয় পার্টি ছড়িয়েছে। মোটা দাগে ডান বাম বাংলাদেশের সব দল কিন্তু হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়ানোতে কম বেশি কন্ট্রিবিউট করেছে। কোনো দল পাওয়া যাবে না বাংলাদেশে যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়ানোতে কোনো ভূমিকা রাখেনি। কিন্তু ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়ানোর একমাত্র আপনার লুজার হলো আওয়ামী লীগ। ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়িয়ে সবাই লাভবান হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগকে অবশ্যই সচেতনভাবে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, তাহলে আওয়ামী লীগকে অবশ্যই সচেতনভাবে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়ানো থেকে বিরত তো থাকা উচিত, উপরন্তু উল্টো কাজটা করা উচিত, তা নয় কি? কিন্তু আওয়ামী লীগ কি আপনার প্রজ্ঞার দিক থেকে সে সক্ষমতা রাখে? সেই প্রজ্ঞাটা আওয়ামী লীগের তৈরি করা জরুরি। কিন্তু আমার আলোচনাটা হলো যে জামাত আর মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কি বন্ধু না শত্রু? আচ্ছা, বন্ধু এবং শত্রুর আলোচনায় প্রবেশ করার আগে জামাতের কয়েকটা হিপোক্রিসি, যেটা আবার মোটামুটি বাংলাদেশের মানুষের সামনে পরিচিতি পেয়েছে, সেটা একটু তুলে ধরা যাক। দেখুন, জামাতের প্রকৃত বন্ধু, জামাত যাদের রাজনীতি অনুসরণ করে, জামাত যে পথে সাফল্য পেতে চায়, সেটা হলো পুরোপুরি ইরানিয়ান মডেল। ইরানে বর্তমানে যে শাসক গোষ্ঠী আছে, যদিও তারা শিয়া, জামাত কিন্তু তাদেরকে অনুসরণ করে। এইটা বাংলাদেশের খুব কম মানুষ কিন্তু জানে। আমার মনে হচ্ছে জানে, এটা অন্তত পাবলিক ডোমেনে আলোচনায় আমরা দেখি না। অথচ জামাতের কার্যক্রম, চাতুর্য, এগুলো সবকিছু
জামাতের যে ভ্রাতৃপ্রতিম সংগঠন আছে, যেমন ধরেন মিশরের ব্রাদারহুড কিংবা পাকিস্তানের জামাত, এই দুইটা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের জামাতের কার্যক্রম অনেক বেশি চাতুর্যপূর্ণ। কিছুটা আপনার এরদোগানের পার্টির সাথে মিল আছে, কিন্তু অনেক বেশি মিল আছে ইরানের শাসক গোষ্ঠীর কৌশলের সাথে। তাহলে স্বাভাবিকভাবে ইরান হওয়া উচিত জামাতের প্রেমিক বাংলাদেশে, সে প্রেম কিন্তু আছেও। কিন্তু জামাত এমন একটা সংগঠন যার কাছে প্রেম প্রীতি এগুলো আসলে কোনো বিষয় না, আবেগ অনুভূতিও কোনো বিষয় না। বিষয় হলো যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। জামাত ইসলাম কায়েম করতে চায়, কিন্তু সে মনে করে যে রাষ্ট্র ক্ষমতায় না গেলে সে ইসলাম কায়েম করতে পারবে না। আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আপনি যদি জামাতের সবাইকে কন্ডিশন দেন যে তোমরা হিন্দু হয়ে যাও, সে হিন্দু হয়ে যাবে। সবাইকে যদি আপনি কন্ডিশন দেন তোমরা খ্রিস্টান হয়ে যাও, সে খ্রিস্টান হয়ে যাবে। সবাইকে যদি আপনি কন্ডিশন দেন যে তোমরা ইহুদি হয়ে যাও, সে ইহুদি হয়ে যাবে। মনে মনে হবে না, উপর থেকে হবে। একমাত্র ক্ষমতায় আসার পর সে তার আসল চেহারা দেখাবে, এটা হলো তার পরিকল্পনা। ফলে জামাত একই সাথে আপনি দেখবেন যে ইরানেও যাচ্ছে খামিনির জানাজা পড়তে, আবার যুক্তরাষ্ট্রকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেই যে দক্ষিণ প্লাজায় যেটা করলো মার্কিন রাষ্ট্রদূত, তাদের যে স্বাধীনতা দিবস পালন করলো বা জাতীয় দিবস, সেখানে গিয়ে কিন্তু জামাতের শফিক এই কথা বলেছে। এইভাবে আমরা জামাতের শত শত আপনার সঠতা, হিপোক্রিসি যা যা বলেন এগুলো কিন্তু আমরা দেখাতে পারি। কিন্তু বাংলাদেশের মানুষ ওই একই কথা, যে তার সচেতনতা, সে বোঝে জিনিসটা, কিন্তু তার ঊর্ধ্বে উঠতে পারে না। ঊর্ধ্বে উঠে জামাতের ক্ষতি থেকে দেশকে রক্ষা করার জন্য সে আওয়ামী লীগও পারে না, বিএনপিও পারে না, কেউ পারে না। কারণ হলো এরা সবাই আবার জামাতের যে গভীর অর্জন, যে ভারত ঘৃণা হিন্দু ঘৃণা ছড়িয়ে দেয়া, যেটাতে বিএনপি ওপেনলি অংশগ্রহণ করে, আওয়ামী লীগ নিশ্চুপভাবে অংশগ্রহণ করে, সেটা দ্বারা আবার সবাই কিন্তু আপনার প্রভাবিত। এগুলো ঠিক আছে, কিন্তু জামাত কি মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু? জামাত কি মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্ধু মনে করে? মোটেও বন্ধু মনে করে না। মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে মানুষই মনে করে না। জামাতও মার্কিন যুক্তরাষ্ট্রকে মানুষ মনে করে না। জামাত যেই বিশ্বাস নিয়ে চলে, সেখানে তো মুসলমান ছাড়া অন্য মুসলমানকে মানুষ মনে করার কোনো কারণ নাই। সেই জায়গায় তাদের হাদিস কোরআনের আয়াত সব আছে, সেই তর্কে আমি যাচ্ছি না, সেই মানে সে আলোচনা এটা নয়। জামাত মার্কিন যুক্তরাষ্ট্রকে মানুষ মনে করে না, অর্থাৎ মার্কিন এই ইহুদি নাসারাদের। আবার ইহুদি নাসারাও কিন্তু জামাতকে মানুষ মনে করে না। জামাত কি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সন্ত্রাসী মনে করে। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের মতো দলগুলোকে আপনার পৃষ্ঠপোষকতা দেয় তাদের সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষা করার জন্য। তারা এই ভেবে দেয় যে এই ধরনের জামাত জাতীয় যেই পদার্থটা আছে, এই পদার্থটা বাংলাদেশের কাছে যত শক্তিশালী হোক, সে বাংলাদেশের আপনার স্বাধীনতা যুদ্ধের সময় আপনার পরাজিত হিসাবে দলিলে স্বাক্ষর করে কিন্তু 2026 এসে 75 সিটের সংসদে বসে যেতে পারে। বাংলাদেশে সে বহু ক্ষমতাশালী একটা সংগঠন ইত্যাদি। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে কিছুই মনে করে না। উদাহরণটা কি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের যে আফগানিস্তানের যে সরকার ছিল, সোভিয়েত সমর্থিত বলেন বা সোভিয়েতের সরকারই বলা যায় একটা সময় পর্যন্ত, তাদেরকে পরাজিত করার জন্য আপনার পাকিস্তানের সহযোগিতা সারা পৃথিবী থেকে কিন্তু আপনার মুজাহিদিন নামে জঙ্গি এবং সন্ত্রাসী সংগ্রহ করে সেগুলো সোভিয়েত সরকারের বিরুদ্ধে কিন্তু তারা লেলিয়ে দিয়েছিল। এই লেলিয়ে দেওয়ার পরে রাশিয়া এই ইসলামিক জঙ্গিদের সম্পর্কে একটা ভয়াবহ শিক্ষা গ্রহণ করেছে, পরিষ্কার শিক্ষা। সেই শিক্ষাটা কি? সোভিয়েত ইউনিয়ন তো আফগানিস্তানে তো মার্কিনীদের কাছে বা এই জঙ্গিদের কাছে রাশিয়া তো পরাজিত হয়েছে, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া 89 সালটা 91 92 এইসবের দিকে। কিন্তু প্রেসিডেন্ট পুতিন এবং রাশিয়া, যেটা সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকার ওই এলাকায়, তারা কিন্তু ওই অভিজ্ঞতাটা আপনার খুব ভালোভাবে মনে রেখেছে। রাখার আজ পর্যন্ত রাশিয়াতে আপনি তারা চেচনিয়া নামে তাদের যে আপনার প্রদেশ আছে, সেখানে জঙ্গিদের কিভাবে রাশিয়া নির্মূল করেছে, এইটা যারা জানেন না তারা জেনে নিয়েন, আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। অর্থাৎ প্রেসিডেন্ট পুতিন দেখেন ইরানের বন্ধু, যেখানে যেখানে অনেক কিছুর বন্ধু কিন্তু রাশিয়া, তাই না?
কিন্তু রাশিয়া নামক ভূখণ্ডে ইসলামিক জঙ্গি অর্থাৎ জামাত যাকে মনে করা হয় তাকে কড়া ব্যবস্থা কি? সোজা গুলি করে মেরে ফেলা, আর কোনো ধরনের ব্যবস্থা কিন্তু পুতিন সাহেব এখানে যায় না। একই ব্যবস্থা কিন্তু মার্কিনীরাও করে। মার্কিনীরা দেখেছে যে এই জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করা যায়, এদেরকে যে কোনো সময় মেরে ফেলা যায়, এবং মেরে ফেলাতে ওরা অতদিন প্রথম দিকে মেরে ফেলার দরকার কি এইরকম একটা ভাবসাব ছিল ওদের, যে এই চিড়িয়াগুলো তো আমাদের ক্ষতি করতে পারবে না, রাষ্ট্র হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি করতে পারবে না, এই কনফিডেন্স মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল। কিন্তু বিন লাদেন এবং তার সহযোগীরা দেখলো, যারা আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের রিক্রুট হয়ে যুদ্ধ করতে গিয়েছিল, তারা দেখলো যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে মানুষ মনে করে না, গা জ্বলে না। আপনাকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটাতে পারে, তারপর আপনাকে মানুষ মনে করে না, সন্ত্রাসী মনে করে, আপনার গা জ্বলবে না? ঠিক এই গা জ্বালাটা ছিল বিন লাদেনের। বিন লাদেন তখন কি করলো? সে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংসের পরিকল্পনা করলো। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংসের পরিকল্পনা কি? সে মার্কিন যুক্তরাষ্ট্রের 2টা বিল্ডিং উড়িয়ে দিল নিউ ইয়র্কে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার একেবারে সম্পূর্ণ একটা অহংকারের চিহ্ন ছিল। যেমন আমাদের সংসদের দক্ষিণ প্লাজা আমাদের অহংকারের চিহ্ন, যেখানে এখন মার্কিনীরা তাদের জাতীয় দিবস পালন করে। বিন লাদেন ওই 2টা উড়িয়ে দিল বিমান হামলা ঘটিয়ে। এখন বিন লাদেন তো যত আপনার কাছে যত সম্মানের মানুষ হোক, ভালোবাসার মানুষ হোক, আমার এই ভিডিওগুলো যারা শুনছেন তাদের বেশিরভাগের কাছে তো বিন লাদেন হিরো এবং আপনার অনেক ভালোবাসার মানুষ। এটাও কিন্তু হতো না যদি আমাদের 1971 সালের 16 ডিসেম্বর থেকে জামাতের ওই হিন্দু ঘৃণা ভারত ঘৃণা প্রোগ্রামটা সাকসেসফুল না হতো। তাহলে আপনি কিন্তু বিন লাদেনকে এখন যেভাবে আপনি আপনার প্রেমিক বন্ধু ভাবছেন সেটা ভাবতেন না। যাই হোক, এখন বিন লাদেন তো একজন সন্ত্রাসী, আত্মঘাতী সন্ত্রাসী। আত্মঘাতী সন্ত্রাসী প্রথমে ছিল না, পরে হয়েছে। সন্ত্রাসী যদি হয়ে যান, আপনি যদি মুজাহিদিন হয়ে যান, আপনার চিন্তার সীমাবদ্ধতা থাকবে। আপনি ভাববেন যে আমি কায়দা করে মার্কিন যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিতে পারবো, তাদেরকে ধ্বংস করে ফেলতে পারবো, এবং বিন লাদেনের সকল সহযোগী সেটা মনে করে। বিন লাদেন এই 2টা বিল্ডিং উড়িয়ে দেওয়ার পরে কি হয়েছে জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায়। কাদের উপর হামলা চালিয়েছে? যেই তালিবানকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান এরা বন্ধু মানে রিক্রুট করেছে, উৎপাদন করেছে, যে তালিবান এখন আবার মার্কিন আফগানিস্তানে ক্ষমতায়। বোঝেন, বিন লাদেনের ওই আঘাত মার্কিন যুক্তরাষ্ট্র সহ্য না করতে পেরে পুরা আফগানিস্তানের কি অদশা চালিয়েছে, কিভাবে এই তালিবান জঙ্গি এবং বিন লাদেনদের মেরেছে, পরবর্তীতে কিভাবে বিন লাদেনকে মেরেছে। শুধু তাই নয়, যেই পাকিস্তান এই জঙ্গি সংগ্রহে জঙ্গি উৎপাদনে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ হেল্পার ছিল, সেই পাকিস্তানকে পারভেজ মোশাররফের নেতৃত্বে হাজার হাজার জঙ্গি খতমে আমেরিকা বাধ্য করেছে। বাংলাদেশের জামাত এই শফিক এই ইতিহাসগুলো জানে না। এই ইতিহাস জানার পরও শফিক যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলে যে তার পরীক্ষিত বন্ধু, আমি জানি যে সে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলেছে। বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্র পরীক্ষিত বন্ধু নাকি অপরীক্ষিত বন্ধু, জামাতের শফিকের সেখানে কি আসে যায়? আসে যায় যদি জামাতের বন্ধু কিনা মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে শফিকের এসে যায়, তাই না? শফিক কি এই ইতিহাসটা জানে না? আজকে মোটা দাগে সকল জঙ্গি শফিক থেকে শুরু করে তারা সবাই মার্কিন যুক্তরাষ্ট্রকে ততটুকু ঘৃণা করে যতটুকু ঘৃণা বিন লাদেন মার্কিন যুক্তরাষ্ট্রকে করে মৃত্যুবরণ করেছে। এই জায়গায় কিন্তু আপনার ভিন্ন চিন্তা করার আসলে কোনো সুযোগ নাই, সত্যটা আপনাকে বুঝতে হবে। তারপরে শফিক এই যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলে তারা আমাদের পরীক্ষিত বন্ধু, কেন বলে? কারণ হলো জামাতের স্বপ্ন মার্কিন যুক্তরাষ্ট্র একদিন জামাতকে বাংলাদেশের ক্ষমতায় বসালেও বসাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র যা যা চায় সেটা যদি বিএনপি দ্বারা না হয়, তাহলে বিকল্প হিসাবে তো শফিকের দল থাকে। আর মার্কিন যুক্তরাষ্ট্র তো এগুলো কিছু মনে করে না। বাংলাদেশে গণতন্ত্র হইল কি না হইল, বাংলাদেশের 18-20 কোটি মানুষ জামাতের নিষ্পেষণে ধ্বংস হয়ে গেল কি না গেল, এতে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুই এসে যায় না। ফলে কৌশলগত কারণে এখন মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের বন্ধু, জামাত মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু। কিন্তু দেখেন, আবার জামাতের কার্যক্রমে জামাত এবং ইসলামিক জঙ্গি মুজাহিদিন যা যা আপনি বলতে পারেন, এদের কার্যক্রমে সারা পৃথিবীর মুসলমানকে এখন কিন্তু পশ্চিমা বিশ্ব আর মুসলমান মানুষ মনে করে না। মুসলমান মনে করে, আদতে জঙ্গি মনে করে, সবাইকে, আমাকেও মনে করে। আপনি হয়তো বাংলাদেশের মনে করেন 10,000 কোটি টাকার মালিক, আপনি জামাতকে
প্রচুর পয়সা দেন, আপনার বিশাল পেট, বিশাল দেহ, হ্যাঁ, বস্তা ভর্তি ব্যাগ ভর্তি ডলার, আপনি আমেরিকার কোনো ইয়ে দিয়ে জানতো এয়ারপোর্ট দিয়ে, সেখানে কিন্তু আপনাকে নাজেহাল করবে। ওরা ওই জায়গায় কিন্তু আপনাকে এক বিন্দু ছাড় দিবে না। এবং অনেক এইরকম অনেক চোরা কারবারি কোটিপতি আমাকে বলেছে যে তার নিজেকে মানুষ মনে হয় না যখন ওই অত্যাচারটা হয়। অর্থাৎ তার যখন প্যান্টের পকেট চেক করে, তার যখন বেল্ট খুলে তাকে চেক করে, তাকে যখন একটা আলাদা রুমে বসিয়ে রাখে কিছুক্ষণ, নানান প্রশ্ন করে, তার তো গা জ্বলে। আরে আমি 10,000 কোটি টাকা চুরি করেছি, আমার এত টাকা, এই যে কর্মচারী আমাকে এটা করছে, ওরা তো আমি এরকম 100 আমি কিনে ফেলতে পারি, সে মার্কিন যুক্তরাষ্ট্রের হোক কি অন্য দেশের হোক, আমাকে কি অপমানটা করছে, গা জ্বলে যায়, কিচ্ছু করতে পারে না। অর্থাৎ এই 10,000 কোটি টাকার মানুষটাকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা প্রাণীর মতো আপনার ব্যবহার করে, মানুষের মতো ব্যবহার করে না। অবস্থাটা এমন দাঁড়িয়েছে, এই জামাত এবং বিন লাদেন এদের কার্যক্রমে, হঠকারী কার্যক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি তার নাগরিককেও, সাদা লোকদেরও কিন্তু ওরা চেক করে, কারণ ভয় পায় কোন সাদা লোক আবার কলমা পড়ে এই ঘটনা ঘটিয়ে দিতে পারে, হ্যাঁ, পকেটে কিছু একটা নিয়ে এয়ারপোর্টটা উড়িয়ে দিতে পারে। সে সবাইকে চেক করে, কাউকে কিন্তু চেক করতে আপনার কুণ্ঠাবোধ করে না। কিন্তু মুসলমান পেলে সে কিন্তু নজরটা তার ভিন্ন হয়ে যায়। আপনি জামাত প্রেমিক হবেন, পৃথিবীর সাথে আপনার এখন সম্পর্কটা এটা হয়ে গেছে। মোটা দাগে আসলে সারা বিশ্বের মুসলমানদের অমুসলিম জনসংখ্যা সন্ত্রাসী হিসাবে মনে করে। আপনি যতই মনে করেন যে আপনি লাট সাহেব হয়েছেন, প্রিন্স হয়েছেন, সৌদি প্রিন্স, জানে যে এটা একটা পোটেনশিয়াল সন্ত্রাসী। সন্ত্রাসী এখন না, সে পোটেনশিয়াল সন্ত্রাসী, যে কোনো সময় হয়ে যেতে পারে। কারণ টুইন টাওয়ার যারা ওইখানে যারা বিমান ঢুকিয়ে দিয়েছিল ওগুলো সব বেশিরভাগ সৌদি ছিল, সৌদি নাগরিক। এরপরে আর কি বুঝতে অসুবিধা থাকে যে জামাত আর মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই কেউ কারো বন্ধু না। জামাতের বন্ধু হলো ইরানের শাসক গোষ্ঠী, জামাতের বন্ধু হলো আফগানিস্তানের তালেবান। মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের বন্ধু নয়। জামাতও সেটা জানে, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা জানে। জামাত ভাবে তার স্বার্থ হাসিলে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সহযোগিতা করতে পারে, সেটা হলো বাংলাদেশের ক্ষমতায় বসানো। আর মার্কিন যুক্তরাষ্ট্র ভাবে যে এইসব সন্ত্রাসীকে মেরে ফেলা তো আমার জন্য 1-2 ব্যাপার, বাংলাদেশে মারবো, যে আফগানিস্তানে মারবো, পাকিস্তানে মারবো, যে কোনো দেশে বিমান হামলা করে মেরে ফেলবো। এই হলো আসলে তাদের মধ্যে পারস্পরিক আপনার ভেতরের সম্পর্ক। বাইরের সম্পর্ক আপনি স্বার্থ দিয়ে বিচার করতে পারেন, কিন্তু ভেতরের সম্পর্ক কিন্তু জামাতের দৃষ্টিতে তো মুসলমান ছাড়া আর কেউই মানে নিকৃষ্ট প্রাণীর চেয়েও খারাপ, এটা জামাতের বিশ্বাস। আর মার্কিন যুক্তরাষ্ট্র এদের সবাইকে সন্ত্রাসী মনে করে, মোটা দাগে সব মুসলমানকে সন্ত্রাসী মনে করে। আর এই পুরো বিপর্যয়ের জন্য আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায় দিতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ দায়টা জামাতের মনে করি, বিন লাদেনদের মনে করি। কথা বলবো গতকালকে যে সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলার যে ঘটনা বা খবর সেটিকে ধরে। এর মধ্যে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় বেরিয়ে এসছে। সেই বিষয়টি হলো এমনটা, আপনারা যারা শুনছেন বা যারা ইতিমধ্যেই জানেন, জেনেছেন হয়তো, এনসিপি যেই সমাবেশে সেখানে আয়োজন করেছিল এবং এই সমাবেশের আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা বারবার কথা বলেছিলেন, যোগাযোগ করেছিলেন সাভারের এসপি শামীমা পারভীনের সঙ্গে। এবং এই শামীমা পারভীন হচ্ছেন নিজে একসময় ছাত্র রাজনীতি করতেন, ছাত্র দলের নেত্রী ছিলেন, পাশাপাশি তার স্বামী বর্তমানে খুলনা থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম বকুল। তো এই যে বিএনপি নেতার এবং বিএনপির এখনকার এমপির স্ত্রী, নিজে আবার সাবেক ছাত্রদল নেত্রী, সেই শামীমা পারভীন এই সাভারকে ব্যবহার করে তিনি এনসিপির সঙ্গে যোগাযোগ রক্ষা করে সাভারের এই সমাবেশটা যাতে ব্যাপকভাবে আলোচিত হয়, ফোকাসড হয় এবং এইখানে অন্ততপক্ষে এমন কোনো একটা ঘটনা তারা তৈরি করতে পারেন যা নিয়ে এনসিপি আরো জোরালোভাবে মাঠ গরম করতে পারে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই যে বোমা ফাটানোর যে নাটকটি সেটি আসলে মঞ্চস্থ হয়েছে। কেন নাটক বললাম,
সাভারের একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে আজকে সকাল থেকে আমার কথা হয়েছে। তারা যতটুকু বলেছেন যে সাভারের এনসিপির নিরাপত্তা বলয়, যে এনসিপির সমাবেশটি সুষ্ঠুভাবে করার জন্য নিরাপত্তার বলয় যেভাবে তৈরি করা হয়েছিল তার মধ্যে খানিকটা রহস্যজনক বিষয় রেখেছিলেন এই এসপি শামীমা। এবং ঠিক যেই জায়গাটিতে এসপি শামীমার নির্দেশ অনুযায়ী ফাঁকা রাখা হয়েছিল, যেখানটায় পুলিশের অবস্থান ছিল না, ঠিক সেই জায়গাটিতেই এই পটকা বা বোমা বা ককটেল ফাটানোর ঘটনা ঘটলো। এমনটাও একাধিক পুলিশ অফিসার তারা স্বাভাবিকভাবেই নাম কিংবা মিনিমাম কোনো জায়গা থেকে কোনোভাবে তাদেরকে বোঝা যায় তেমন নিরাপত্তার ভিতরে থেকেই তারা বলেছেন যাতে কোনোভাবেই তাদেরকে ইন্ডিকেট করা না যায়, এইভাবে যাতে আমি উপস্থাপন করি। আগের দিন রাতেই শামীমার সঙ্গে এনসিপি কেন্দ্রীয় নেতাদের বৈঠক হয়েছে, সেখানে কমপক্ষে 2 জন ওসি উপস্থিত ছিলেন। সেই ওসিদের মাধ্যমেই এই এনসিপির যে নাটকটি সেটি ঘটানোর একটা ছক তৈরি করা হয়েছিল এবং পরিকল্পনাটা এমন ছিল যে অন্তত পক্ষে একটি বা দুটি যাতে লাশ সেখানে পড়ে। কিন্তু বলতেই হয় যে এনসিপির দুর্ভাগ্য কিংবা এসপি শামীমার দুর্ভাগ্য যে তেমনটি ঘটল না, মাত্র 3 জন আহত হয়েছে এবং তাদেরকে এনাম মেডিকেলে ভর্তি করা নিয়ে যাওয়া হয়েছে এবং তারা আবার সবাই ওই এনাম মেডিকেলেরই একজন স্টাফ, একজন শিক্ষার্থী, 2 জন শিক্ষার্থী, এমনটাই। তো এই জায়গাটিতে আমি আরেকটি বিষয় একটু লিঙ্ক করি। দেখেন যে এই এনসিপির সমাবেশটিকে একটি মিশন হিসাবে নিয়ে শামীমা পারভীন একদিকে এনসিপির ফোকাস সারা দেশে যাতে এনসিপির পরবর্তী আয়োজনগুলো, কর্মসূচিগুলো, পদযাত্রাগুলো যাতে খুব মার কাট একটা অবস্থার মধ্যে হয়, আওয়ামী লীগকে আবার একটা চাপে ফেলতে হয়, এইটা যেমন তারা করার একটা চক্রান্ত করা হয়েছিল। পাশাপাশি শামীমা পারভীন নিজেকেও এসপি হিসেবে তিনি দায়িত্ব নিয়েছেন সবেমাত্র, তিনি যাতে সারা দেশে আলোচনায় আসেন, সরকারের মধ্যে তার যাতে আবার দাপট বেড়ে যায়। কারণ আমরা এর আগেও দেখেছি এমন কিছু ঘটনার মধ্য দিয়ে কোনো এসপি হঠাৎ করেই রাষ্ট্রীয় বা সরকারি খুব গুরুত্বপূর্ণ একটা আলোড়ন তৈরি করে ফেলেন এবং তাদের পরবর্তীতে প্রমোশন হয় সেইভাবে, তাদের দিকে সেইভাবেই সরকার খুব এক ধরনের খুশি হয়ে তাদেরকে নানান ধরনের পুরস্কার দিয়ে থাকে। সেই প্রক্রিয়াটি আসলে এক ধরনের ফসকে গেল। ফসকে যাওয়ার আরেকটি প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আজকে এই শামীমা পারভীনের নির্দেশে যে যাদের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বলা হলো সেই 2 জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তারা সাভারের সেখানকার ওই ইউনিয়ন পর্যায়ের এবং ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ নেতা, যুবলীগ নেতা, এবং তারা কিন্তু পরিচিত। একজন হচ্ছেন আওয়ামী লীগের সেখানকার সাধারণ সম্পাদক। এখন ধরুন এই যে বললাম ফসকে গেল, কিংবা কিভাবে তাদের নাটকটা যে প্রকাশ পেয়ে গেল, যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের, যুবলীগের নেতা কর্মীদের কে ফাঁসানোর জন্য, ধরার জন্য, বা এই নাটকটি যাতে ভিন্ন খাতে নেওয়া যায় সেটার জন্য আপনাদের কারো, যারা আপনারা শুনছেন, কারো কাছে কি এইটা মিনিমাম কোনো বোধগম্য হয় কিনা যে আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক, তিনি ইউনিয়নের হোক, উপজেলার হোক, জেলার হোক, যেই পর্যায়ে হন না কেন, তিনি মিনিমাম একটা পর্যায়ের তো পরিচিতি তার আছে, তার চেহারা সবাই চিনে, তাকে সবাই চিনেন। তো এনসিপি যেখানে একটা সমাবেশ করছে সেইখানে, এবং যেখানে পুলিশ আছে সেইখানে আওয়ামী লীগের কিংবা যুবলীগের একদম এরকম শীর্ষ পর্যায়ের, স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতা, সাধারণ সম্পাদক, তিনি স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতা, মাঠ পর্যায়ে তৃণমূলের একজন শীর্ষ নেতাই বলতে হবে, তিনি কি বোকা হয়েছেন যে যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘরে থাকতে পারেন না, তারা
ওই কোনোভাবে এক ধরনের লুকিয়ে চাপিয়ে কিছু প্রোগ্রাম করার চেষ্টা করছে, সেইখানে এই আওয়ামী লীগের কিংবা যুবলীগের দুইজন নেতা তারা নিজেরা সশরীরে একদম এনসিপির সমাবেশ স্থলে চলে আসবে বোমা মারতে। তো এই যে যুক্তিটা, এইটা আপনারা একটু শুনে দেখুন যে এই নাটকটা এনসিপির শামীমা পারভীন, তিনি যে শুধুমাত্র বিএনপি নেত্রী, বিএনপি নেতা, বিএনপি এমপির স্ত্রী সেটি না, তার রফিকুল ইসলাম বকুলের সহধর্মিণী সেটি না, তার আরেকটি জিনিস আপনারা একটু খেয়াল করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যখন এই কথাগুলো শুনে বেরিয়ে যাবেন আপনারা, তখন একটু আমার এই পোস্টারটা একটু দেখবেন। পোস্টারটা দেখার কথা এই কারণে বলছি যে দেখুন, একজন এসপি, তার গেট আপটা দেখুন, তিনি শুধুমাত্র তার বোরখাটা পরা বাকি আছে। তিনি এমন ভাবে হেজাব পড়েছেন, একজন এসপি হয়ে, পুলিশের একজন শীর্ষ জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা হয়ে তিনি তার ধর্মীয় অনুভূতি, তার ধর্মীয় যে আকাঙ্ক্ষা, সেটির প্রতিফলন তিনি ঘটিয়েছেন একেবারেই তার চেহারা, তার গেট আপের মধ্য দিয়ে। যেমনটা সেনাপ্রধান হজ করে এসে তিনি দাড়ি রেখে ব্যাপক আলোচনায় পড়েছিলেন। তো বরং এটি ভালো হতো যে শামীমা পারভীন শুধু হেজাবটুকু না পরে তিনি হয়তো বোরকা পরেও নামতে পারতেন। তো এই গেটআপের যারা, আমি জানি না, যারা বিএনপি পন্থী, বিএনপির কিংবা ছাত্রদল করা কিংবা বিএনপি করা কোনো পুলিশ কর্মকর্তা আর এই গেটআপে আছে কিনা। তার মানে তিনি কি বিএনপি কিংবা ছাত্রদলের আদর্শকে চাপা দিয়ে তিনি কি একদম মৌলবাদী জঙ্গি যে তকমাধারী যে বা লেবাসধারী, সেই লেবাসে তিনি আবির্ভূত হয়েছেন সাভারের এসপি হিসেবে। ফলে তাদের ক্ষেত্রে অনেক কিছুই করা খুবই সহজ এবং তাদের ভিতরে সেই জিনিসটা কাজ করে থাকে। এবং এই এনসিপি কে ব্যবহার করে শামীমা পারভীন যে এনসিপি মিশন হিসেবে নিয়ে নিজের আখের গোছানো তার আদর্শিক মানে জঙ্গিবাদী আদর্শকে বাস্তবায়নের জন্য এই ককটেল ফাটানোর নাটকটি সাজিয়েছেন। এবং আওয়ামী লীগের মাঠ পর্যায়ে দুজন নেতাকে বা যুবলীগের তাদেরকে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে তাদের এই যে আরো যে নাটকীয় হাস্যকর একটা ঘটনার তারা জন্ম দিলেন, সেটি এখন মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কোন অবস্থাতেই আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে চিহ্নিত শীর্ষ পদের সাধারণ সম্পাদক, যুবলীগের সাধারণ সম্পাদক, সহসভাপতি পর্যায়ের কোন নেতা তিনি এনসিপির সমাবেশের মধ্যে আসবেন, ঢুকবেন, পুলিশের বেষ্টনীর মধ্যে ঢুকবেন এবং সেখানে নির্বিঘ্নে বোমা মেরে বের হয়ে যাবেন, এইটা চারটিখানি কথা না। এটা যে বিশ্বাসযোগ্য না, এটা যে অবিশ্বাস্য, সেটি প্রমাণ করে দিলেন এই বিএনপি নেতা রফিকুল ইসলাম এবং বিএনপি এমপি রফিকুল ইসলাম বকুলের পত্নী এসপি শামীমা পারভীন। আপনারা বাকি নাটকের অংশগুলো নিশ্চয়ই পত্রপত্রিকা এবং স্থানীয় গণমাধ্যমে আরো দেখতে পারবেন। ধন্যবাদ। এই জামাতি কর্নেল রাওয়া নাকি তালিবর্ষ ও অন্তস্থাকারা সেই রাওয়া নাকি ঘাওয়া নাকি ভাওয়া নাকি কি যেন, ওই যে হাদি মার্কাজে ক্লাব আছে না একটা, মহাখালী হয়েছে, সেটা নাকি আবার তিনি সভাপতি, সাবেক সভাপতি, জামাতের আবার এমপির প্রার্থী ছিলেন এই বাটপার কর্নেল আব্দুল হক। সে বলেছে যে ইন্ডিয়াকে বয়কট করুন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করুন, ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছেন? দারুণ না? আমি দোয়া করতেছি এই যে যে রিটায়ার্ড কর্নেল, এই জামাতি কর্নেল আব্দুল হক যে বলেছে যে কি বলেছে, ইন্ডিয়া বয়কট করুন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করুন, ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই। করে দেখাও না। আরে বাবা, তোমরাই তো এখন ক্ষমতায়। মুরুদ থাকে ভারত থেকে তেলটা না আনতা, রপ্তানি বন্ধ করে দাও বাংলাদেশের সাথে, আমদানি রপ্তানি তো নাই তেমন, আমদানি বন্ধ করে দেখি কত বড় মুরুদ তোমার। আমি এই জামাতি কর্নেল এবং জামাতি দিদির বলবো, ভাই আমি যে কি দোয়া করতেছি, তোরা শুধু একবার এই জামাতি ভাবি কত না চেষ্টা করেছে। ওই যে আমেরিকা থেকে পাকি বীজ কি ওভার চালকি, ওই পত্রা যেন কি বলতো, ইন্ডিয়া বয়কট আন্দোলন করলো। তারপর পিনাকি ভট্ট, প্যানিসের বড় আল্লামা, মানে প্যানিসের না প্যারিসের বড় আল্লামা
বাঙ্গ মুসলমানদের পিরানে পীর দস্তগীর গাউস কুতুব অলি দরবেশ নবী রাসুল বানানো বাদ রাখছে, সে না ইন্ডিয়া বয়কট করলো। এই যে ভেপি নুরা এখন বিএনপির মন্ত্রী এমপি, সে না আন্দোলন করলো ইন্ডিয়া বয়কট। ওই যে গালফোলা আমতারেক, সেও না আন্দোলন করলো ইন্ডিয়া বয়কট। ওই যে রাশেদ শিবির থেকে এখন বিএনপি, রাশেদ না চাপা মারলো কয়দিন, ইন্ডিয়া বয়কট আন্দোলন করলো তারা। ইন্ডিয়া বয়কট করে না কেন? এখন কই থেকে কোন ফাত্রা কর্নেল একটা আসছে, কর্নেল আব্দুল হক জামাতি, ইন্ডিয়া বয়কট করো না রে বাবা, করে দেখাও না। তোমার যদি মুরত থাকে তুমি ইন্ডিয়া বয়কট করে দেখো। আমি তো দোয়া করতেছি তোমরা ইন্ডিয়া বয়কট করো। হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস, বুঝতে পারবো। ওই যে আবার তোমাদের পাকিস্তানের রাইস কিন্তু বিদেশি নিষিদ্ধ, তো বিদেশে যেহেতু পাকিস্তানি রাইস নিষিদ্ধ হয়েছে, ওগুলাই নেই না খাও, ওগুলো খাও। ভারতের পাকিস্তানের দুধ ভালা, মধু ভালা, বেস্তি গেলমান ভালা, সব কিছুই পাকিস্তানে পাওয়া যায়। যাও পাকিস্তান চিকিৎসা করতে, ভারত যাইতে বলছে কে? ভারত কি তোমার ওই তেল চোরার মতো কানে ধরে নিয়ে যায় যে তুমি এটা করো? বলছে নাকি ভারত? বলছে কখনো? তো তুমি যাও কেন পাসপোর্ট নিয়ে? আমার একটা ভিসা দেন, আমার ভাতা, আমার মায়া, আমার লাং বাঁচতেছে না, এই ভিসা দেন। ভিসার জন্য না পায়ে ধরে পড়ে থাকা। আবার বাংলাদেশের মুসলেখা প্রধানমন্ত্রী, আমার কিছু ডিজেল ভাড়া নইলে কিন্তু গেলাম। তোমাদের বলছে কে যাইতে ভারতে? যাও না, দেখি তোমাদের মুরত কত, ভারত ছাড়া এক কদম লড়তে পারো কিনা। ভারত থেকে চাল আইনেও না, ডাল আইনেও না, পেঁয়াজ আইনেও না। আর চোরাকার ভারত থেকে যদি সব জামাত, যদি সবকিছু জামাতের যে সিটগুলো পাইছে না সীমান্তে যে দখল করে নিছে, ওগুলো সবগুলো ভারতের সাথে চোরাকার বাড়ি করে খায়, চাপা মারে। 1 কোটি মুসলমান, 1 থেকে 1.5 কোটি মুসলমান ভারতে গিয়ে বান্দিগিরি করে খায়, কামের বেটিগিরি করে খায়, দিনমজুরি করে খায়। আমার বলে ভারতের সাথে সম্পর্ক রাখো না, তোমার রাখতে বলছে কারা? তুমি বার্মার সাথে সম্পর্ক রাখো, তুমি চাইনার সাথে সম্পর্ক রাখো, তোমার যে আব্বু, তোমার তোমার খালু পাকিস্তানের সাথে সম্পর্ক রাখো। দেখি গোলামি তো করতেছ, ওই যে কত দেশের না গোলামি করতেছ, কেবল কোনো সময় গিয়ে চাইনার গোলাম সাজা, তুরস্কের গোলাম সাজা, আরো কত বড় বড় ভাসুরের গোলাম সাজতেছ, সাজা। ভারত বাদ দাও না, আমি তো বলতেছি তো। আমি শেখ ফরিদ বলে দিলাম, আমেরিকার সাথে পাঙ্গা লাগলেও বাংলাদেশের মানুষ 2 বেলা খায় বাঁচবে। মিডল ইস্টের সাথে পাঙ্গা লাগলে মানুষ 1 বেলা খায় এলো বেঁচে থাকবে। ভারতের সাথে যেদিন পাঙ্গা নিবে, ওই যে বলছিল না কিসিঞ্জার, যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, ওইটা হয়ে যাবে শুধু ভারতের সাথে না চললেই। সত্যি তলাবিহীন ঝুড়ি হয়ে যাবে, না খায় মরবে বাংলাদেশের মানুষ। আর চাপা মারে জামাতির বাচ্চারা, এই পাকিস্তানি গোলামের বাচ্চা, গোলামেরা বলে যে ভারতে যাইও না, ভিসা নিও না, বাণিজ্য করে না। তোর যাইতে বলছে কে? তোর ডাকছে কেউ? তুই যাস কেন ভারতের সাথে বাণিজ্য করতে? তুমি যাও কেন? সেটার নিয়ে বিষয়। এতে করেই আমরা তাদের বাটপাড়িকে আমরা এগিয়ে নিয়ে যেতে দেব না, যেটা বলতেছিলাম। জামাতের এই কর্নেল তাহের ফাহের যারা বলছে যে ভারতে যেও না, ভারতের সাথে বাণিজ্য করো না, আর কি বলছে দেখি, ভারতে চিকিৎসা করার প্রয়োজন নেই, করো না। আমি চাইতেছি, এই যে বলছে ইন্ডিয়াকে বয়কট করো, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করো, ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি চাই এই জামাতি কর্নেলেরা, এই জামাতিরা ভিসা 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 অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে এগুলো লেখা, এগুলো পোস্টারিং করুক, ওইখানে একটু যা থামায় আমাদের দেখা একটু দেখি। এরা যদি সারাদিন বাইতুল মোকাররমের ক্ষতি বেড়ে নিয়ে, হাটহাজারের মৌলবী নিয়ে, চামরানাই পীরের পীর সাহেবরে নিয়ে, জামাতের টাটকা শয়তান বার নাকি টাটকা অলি তার নিয়ে, জামাতের যত দরবেশ গাউস কুতুব আছে এগুলো নিয়ে ভারতের ভিসা সেন্টারের সামনে গিয়ে একটু এই কথাগুলো বলতে বলেন যে ভারতে যাওয়ার, ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নেই, ইন্ডিয়া বয়কট করুন। এগুলো বলেন ওইখানে গিয়ে। তারপরে দেখবেন সাফার ধর্না কোন দিকে নিয়ে যায়। আপনাদের সাফার ধর্না থাকবে তো? সাফার ধর্না থাকবে? আমার মনে হয় না। জি ভাই, এখানে ওই যে ভারতের বলছে যে জামাতি নেতা বলছে, এই যে কর্নেল আব্দুল হক বাটপার, এরাও নাকি সাওয়া ক্লাবের সভাপতি সাবেক, ইন্ডিয়া বয়কট করুন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করুন, ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই, এর উপরে কমেন্টস করেন ভাই, তাহলে একটু ভালো হয় আলোচনা করতে। কারণ এটা এখন বিষয়, ঠিক আছে, এটাই বিষয়, এটা নিয়ে করলে ভালো হয়। তা আমিও চাইতেছি, দোয়া করতেছি এরা ইন্ডিয়া বয়কট করুক, এরা পাকিস্তানের সাথে বাণিজ্য করুক। আমিও দোয়া করতেছি এরা কেউ ইন্ডিয়া যেন না যায়, দেখি না যায় কয়দিন থাকতে পারে। যে
পাকিস্তান কেন বাংলাদেশকে ব্যবহার করছে? কারণ পাকিস্তান জানে যে ভারত যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। তার কারণ হচ্ছে পিওজেকে, পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর, এতদিন ধরে তারা দখল করে রেখে দিয়েছে। এখন সেই দখলকৃত জমি যারা ভোগ দখল করছিল বলে কাশ্মীরি, আসলে কাশ্মীরি নয়, পরে প্রসঙ্গে আসছি। এখন সেখানে বিক্ষোভ শুরু হয়েছে, বিক্ষোভ এমন উত্তাল হয়েছে যে তারা এবার ভারতকে বলছে যে তোমরা এগিয়ে এসো, সীমান্ত ভেঙে আমরা ভারতের সঙ্গে মিলতে চাই। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন পিওজেকে হেঁটে হেঁটে আমাদের কাছে আসবে, আমি বলেছিলাম এটা। গতকালকে বিভিন্ন কাগজে এটাকে ছড়িয়ে পড়েছে ভারতবর্ষে। যেমন আনন্দবাজার লিখছে, ভারতের সাহায্য চাই, পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে বললেন স্থানীয় নেতা, আঙুল তুললেন ইসলামাবাদের দিকে। আমি 4 লাইন শুধু পড়ছি, বেশি পড়বো না। ভারত পাকিস্তান প্রশাসনের দমন পীড়ন বেড়েই চলেছে, এই পরিস্থিতিতে ভারতের সাহায্য চাই, পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে এমনটাই বলতে শোনা গেল সেখানকার জয়েন্ট অ্যাকশন কমিটি নেতা সর্দার আমন খানকে। তিনি জানিয়েছেন পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের দমন করতে রেশন প্রয়োজনীয় সামগ্রী বন্ধ করেছেন, নয়াদিল্লিকে সাহায্য পাঠানোর জন্য আর্জি জানিয়েছেন তিনি। নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতে প্রবেশের পথ খুলে দেওয়ার কথা বলেছেন তিনি। তার দাবি, পাক অধিকৃত কাশ্মীরে পরিস্থিতি আরও খারাপ হলে বাসিন্দারা চাইলে তারা ভারতে প্রবেশ করতে যেতে পারেন, তার ব্যবস্থা করা উচিত। আমনের সেই বক্তৃতার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন এই যে খাদ্য, রেশন, ওষুধ, সমস্ত কিছু, ইলেকট্রিসিটি সব কিছু বন্ধ করে দিয়েছে। শুধু এইটা নয়, প্রতিদিন লিখছে নিয়ন্ত্রণ রেখা ভেঙে এগিয়ে আসুন, পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতের সাহায্য প্রার্থী বিদ্রোহী অধিকৃত কাশ্মীরের নেতা। হিন্দুস্তান টাইমস লিখছে, পিওকে লিডার মেসেজ টু ইন্ডিয়া, পাক অধিকৃত কাশ্মীরে অশান্তির আবহাওয়া, ভারতের কাছে মানবিক সহায়তার আবেদন জেএএসি নেতার। আমন খান, মানে আমন খান যার কথা বলা হচ্ছে বারবার, এই হচ্ছে আমন খান। আর এই হচ্ছে বিক্ষোভের ছবি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন এরা যদি কোনোভাবে সীমান্ত ভেঙে এগিয়ে আসে, অথবা এই সুযোগটা যদি ভারত কাজে লাগায়, তাহলে পরে কি হবে? তাহলে পাকিস্তানের ভেতরে বুটস অন গ্রাউন্ডস হবে। আর পাকিস্তান জানে যে যদি এটা হয় তাহলে পরে পাকিস্তান টিকতে পারবে না। শুধু তো পিওজেকে নেবে না, তার সঙ্গে গিলগিট বালতিস্তান নেবে, তার সঙ্গে আপনার নেবে, সিনকে স্বাধীন করে দেবে, কারণ সিন্ধ বহুদিন ধরে স্বাধীনতা চাইছে, সিনকে স্বাধীন করে দেবে, খাইবার পাখতুনখোয়াটা নিয়ে নেবে। তাহলে পড়ে থাকবে কি? ওদিকে আপনার পশ্চিমদের একটা আলাদা যে ডিউরেন্ট লাইন ছিল ওটাকে ভাগ করে দিয়ে দেবে, পশ্চিমদের ঝামেলা মিটিয়ে দেবে, বালুচ লিবারেশন আর্মিকে আর বালুচিস্তানকে স্বাধীন করে দেবে। পড়ে থাকবে শুধু পাঞ্জাব প্রদেশ নিয়ে, পাঞ্জাবের লাহোর। কথায় কথায় বলে না, जिसे লাহোর নেই দেখা উসে দুনিয়া নেই দেখা। সকালে উঠে ঘুম থেকে উঠে কাবাব, দুপুরে বিরিয়ানি, রাত্রিবেলা আবার কাবাব, তারপরে তো আবার শুয়ে পড়লো, এই এদের কাজ। তো এখন ভারত যাতে এখানে না ঢুকতে পারে তার জন্য এই বাংলাদেশকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। কারণ পাকিস্তান মনে করছে ভারত দুটো ফ্রন্ট একসঙ্গে খুলবে না। যদি বাংলাদেশ থেকে ওরা আক্রমণ করে, মানে পাকিস্তান আক্রমণ করে, তাহলে পাকিস্তানকে মারার জন্য ভেতরে বুটস অন গ্রাউন্ডস করবে, যেটা আমি আগে বলেছি আপনাদের, বুটস অন গ্রাউন্ডস করবে।
বুটস অন গ্রাউন্ডস করলে তাদের সৈন্য এদিক ওদিক করে, যার জন্য তারা এলাকা ফিলাকা দেখে রাখছে। আপনাদের আবার 8,800 সব কুম্পু, তারপরে কি সব শিখছে না তারা সব, তারা এসে লড়বে ইন্ডিয়ান আর্মির সঙ্গে। ইন্ডিয়ান আর্মি যে কি জিনিস সে তো জানে না, তারা এসে লড়বে। মোটামুটি একটা জিহাদি সংগঠন তৈরি করছে 8,800-কে দিয়ে, আরো নেওয়া হচ্ছে। তাহলে কি হবে, ওদিকে যতই ওরা চেঁচাক না কেন, তাহলে পরে ওদের চেঁচারিটা থেমে যাবে যে ভারত তো একদিকে আক্রমণ করে দিয়েছে, তাহলে এদিকে যাবে না। এখন কি অবস্থা, এই যে এলওসি, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নয় কিন্তু লাইন অফ কন্ট্রোল যেটা রয়েছে, ধরুন এই হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আগে কি হতো, এই দিকে সেনা, ভারতের দিকে সমস্ত পাকিস্তানি সেনা নল লাগিয়ে বসে থাকতো আর কামান লাগিয়ে বসে থাকতো। এখন হয়েছে কি, এখন এই দিকে একটা ভারতীয় সেনা ভারতের দিকে লক্ষ্য করে, আর এদিকে একটা পিওজেকের দিকে লক্ষ্য করে, মানে দুটো ভাগ হয়ে গিয়েছে। একটা নিজের দেশের লোককে আটকাবার জন্য একটা ওদিকে একটা পিঠ দিয়ে রেখে দিয়েছে, এই বন্দুক তাক করে রেখে দিয়েছে, আর তার পিঠে পিঠ ঠেকিয়ে ভারতের দিকে আরেকজন বন্দুক তাক করে রেখে দিয়েছে। এবার এই হচ্ছে অবস্থা এদের। এই অবস্থায় যদি বাংলাদেশকে ব্যবহার করতে পারে প্রক্সি হিসেবে, তাহলে পরে ভারত তো ব্যবস্থা নেবেই। আর ভারত যদি ঢোকে, তাহলে পরে এই যে যেগুলো আছে, জানি না এখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় কি রয়েছে, অমিত শাহের মাথায় কি রয়েছে, মোদির মাথায় কি রয়েছে। মোদি তো কোনো কথা বলেন না, চুপচাপ থাকেন, কোনো কথা বলেন না। তবে ভারত চায় সবসময় যুদ্ধটা এড়িয়ে যেতে। আর এই অখণ্ড ভারতের যে ব্যাপারটা আছে না, আমি তার ব্যক্তিগতভাবে আমি তার তীব্র বিরোধিতা করি। ওই জঞ্জাল আমাদের ঢুকিয়ে কি হবে বলুন? হ্যাঁ, যদি এরম হয়, প্রিয় যোগে গিলগিট বালতিস্তান আর আপনার খাইবার পাখতুনখোয়াকে ঘিরে নিয়ে 10-15 বছর ফেলে রেখে দাও, খাবার টাবার পাঠিয়ে দাও, সব পাঠিয়ে দাও, 10-15 বছর ফেলে রেখে দাও, বাছাই হোক, বাছাই করে সমস্ত ওগুলো তালিবানদের দিয়ে করতে হবে, বাছাই টাছাই করে তারপরে তাদেরকে এদিকে ঢোকানো। এই জঞ্জাল কেউ নেবে না, না বাংলাদেশের দিক দিয়ে না ভারতের দিক দিয়ে। বা ভারতের যতটুকু দরকার রংপুর সেটুকু নেবে, খুব বেশি হলে হয়তো রাজশাহী, তাও আমি শিওর না। যদি ভালোই ভালোই মিটে যায় তাহলে ঠিক আছে, আর যদি ভালোই ভালো না মেটে তখন তার অন্য ব্যবস্থা আছে। তো এই খবরটা আরো বড় হবে, সমস্ত কাগজে বেরিয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে গেছে, আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে, আপনাদের কাগজও নিশ্চয়ই ছাপা হয়েছে। তো এখন যতক্ষণ নিজেদের পিঠ বাঁচাচ্ছিল, ওইখানেই কিন্তু ওই এলইটি ক্যাম্প করেছিল, মানে লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন, এদেরকে আশ্রয় কিন্তু এরাই দিয়েছে, মানে এই কাশ্মীরি তারা দিয়েছে, বলে কাশ্মীরি, আসলে কাশ্মীরি রয়েছে হয়তো 2%, 3%, সব পাঞ্জাবি ঢুকিয়ে দিয়েছে। তারাই এখন বিক্ষোভ করছে ভারতে ঢুকবে। আর তখন তো বলনি, পিঠে যখন লাঠি পড়ে তখন ভারতের কথা মনে পড়ে। তোমরাই তো একদিন জঙ্গিদের আশ্রয় দিয়েছিলে, বর্ডার যতক্ষণ না পার হতে পারছে ততক্ষণ জঙ্গিদের তোমরাই আশ্রয় দিয়েছিলে, তখন একবার ভারতের কথা মনে পড়েনি তো। এখন ওই যে বললাম পিঠে লাঠি পড়েছে, লাঠি পড়তে এখন চিৎকার চেঁচামেচি হচ্ছে। তবে ভারত কি করবে সেটা তো ভবিষ্যতের ব্যাপার, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এখন সামনে আপনারা দেখুন, আমিও বলতে থাকি, সবাই ভালো থাকবেন। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে যেটাকে আপনি আন্দোলন বলছেন, এটা তো ধরেন আমি আছি বলে আপনাকে এটাকে এখন আপনি আন্দোলন বলছেন, আমি নাই বলে বলবেন না, ব্যাপারটা অমন না। না 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 আমি ব্যাপারটা আপনি হচ্ছে আছেন যে বলে আমি না, এটা আপনাকে একটা এটা আন্দোলন বোঝানোর এই চেষ্টা অর্থে করছি। কি নয় ব্যারিস্টার মজুমদার। ধরেন এইখানে দেশে বিদেশে দেশে দেশে বিভিন্ন দেশে দেশে আমাদের চেনা জানা অনেক মানুষ দাঁড়িয়েছেন রাস্তায়, মানে
দেশের মধ্যে ছাত্রছাত্রী সবাই আপনি পরিচিত প্রত্যেকটা পরিচিত পরিবারে জিজ্ঞেস করবেন কেউ না কেউ পরিচিত মানুষজন দাঁড়িয়েছে, তারা নিজে বা তারা তাদের সন্তানরা, ভাই বোন, নানা, এখন তো তারা তারা ডিজন রাস্তায় করছে, এখন দাঁড়িয়েছে। তো তারা বলছে আগেই ভালো ছিলাম, এখন তো তারা এটাকে আন্দোলন বলছে না, ওই মুহূর্তে তারা বলেছিল বটে। আমি আপনার সাথে একমত, কারণ ওই সময় তো আর বুঝতে পারা যায় নাই, এই সময় এসে ঘটনাটা কি দেখবে। এখন যখন মানুষ দেখছে তখন তো আর ওইখানে যে গেছে, এই যেমন খায়রুল নামে একটা ছেলে আছে, খায়রুল দেওয়ান, যে নিজেকে বলছে যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, আপনি জানেন যে সে বলছে খবরদার জুলাই যোদ্ধা বলবে না, মানুষ পিটাইবো, আমরা কিন্তু বাঁচাইতে পারবো না। ও নিজেই একসময় নিজেকে গর্ব করে বলতো আমি জুলাই যোদ্ধা, হুম, এখন বলছে জুলাইয়ের কথা। এই জায়গায় মেয়ের আফরোজ শাওন আজকে জুলাইকে পরিত্যাগ করে সে পোস্ট দিয়েছে, শুধু জুলাই পরিত্যাগ এইটা লেখার কারণেই তাকে আজকে কত হামলা মামলা, তার তার ফেসবুক রিপোর্ট করা, কত কিছু হচ্ছে। সুতরাং আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, এটাকে আপনি আন্দোলন বলেন, আমি বলি একটা জঙ্গি আক্রমণ, টোকাইদের আক্রমণ, এটাকে আমি একটা জঙ্গি সমাবেশ বলি। কারণ কেন বলি কথাটা আমি আপনাকে বলি, যেখানে লস্করে তৈবা বলছে, যেখানে তারা পুরো ইনভলভ ছিল, আমি বলি নেই, লস্করে তৈবা বিরাট বড় পাঠন করে মোজাম্মেল হাসমি, আপনি নিশ্চয়ই এটা দেখেছেন, দেখেছি। আমি আপনি দেখেছেন, তাহলে এটাকে আপনি আন্দোলন এখন কিভাবে বলেন? তখন আপনি জানতেন না, হুম। পারফেক্টলি ফাইন যে আপনি 5ই আগস্টের পরপর তো এটা জানতে পারেন নাই, পরে যখন জানলেন তখন তো আপনার নিজেরই এটা চিন্তা করা উচিত, হ্যাঁ কাকে আমি আন্দোলন বললাম এতদিন ধরে, না, কাকে আমি বললাম যে না, এটা তাদের কারোর প্রধানমন্ত্রীর কণ্ঠ। সম্পৃক্ততা নাই সেটি তো না, হ্যাঁ, কিন্তু সাধারণ আপামর মানুষের সম্পৃক্ততার কথা আমি বলছি। যখন সাধারণ আপামর মানুষের সম্পৃক্ত থাকে, তাদের মধ্যে তখন তারা জঙ্গি ভুল আছে, করে গেছে, সন্ত্রাসী আছে, তারা নিশ্চয়ই তাদেরও আছে সম্পৃক্ততা, কিন্তু তাই বলে এটা তাদেরই আন্দোলন আমি সেটি একটা কি করে কথা আপনি বলি, দাবি সাধারণ করেন? মানুষ কি মনে করেছে, আমরা তো অ্যাপ্রিসিয়েট করি, সাধারণ মানুষ মনে করেছে যে একটা অন্যায় হচ্ছে, তাই তারা অনেকেই রাস্তায় এসেছে। আমি তো এটা তো আমি অস্বীকার করছি না, হুম, আমি স্বীকার করছি অনেক জায়গাতে এটা হয়েছে, কিন্তু বেশিরভাগই তো এটা ক্যাপচার্ড বাই জামাত শিবির জঙ্গি এরা। সাধারণ মানুষ তো বুঝেছে পরে, যখন তারা বুঝেছে তখন তারা এটাকে আন্দোলন বলছে না, তারা বলছে আগেই ভালো ছিলাম মানে কি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের আমলে ভালো ছিল, ফলে তারা যেটা গেছে তারা লজ্জিত, লজ্জিত, কিন্তু ভোট ঠিক না? দিয়ে তো এটা তারাও এটা প্রমাণ করলো বলছে না। না, সুতরাং তাদের যে চিন্তা ভোট সেটার প্রতি দিয়ে তো সম্মান এটা জানিয়ে প্রমাণ, এটাকে আন্দোলন ভোটেই বলা তো যায় এটা না। প্রমাণ হলো না যে তারা লজ্জিত বা তারা আসলে মানে কি বলেন আপনি? সারাক্ষণ তো আমি টিভিতে তাই দেখি, আমি তো মোটামুটি ফেসবুকে, আপনি যদি বলেন বাংলাদেশের যারা এই যে এই টিভি চ্যানেলগুলো আছে ওগুলোর কথা বাদ দেন, হুম, তারা তো, আপনি যে সাংবাদিক ছিলেন আছেনও, আপনি আপনি জানেন যে হাউ ইট ওয়ার্কস। আপনি জানেন যে নাজরিন মুন্নি আমাকে ফোন করে বলেছেন যে সালাউদ্দিনের ভয়ে সে যেতে পারে না, আমি যাতে সালাউদ্দিনকে নিয়ে একটা ব্লগ বানাই। তা আমি নাজরিন মুন্নিকে বললাম যে কি হয়েছে বলেন তো, বলে যে তার ভয়ে আমি টিভিতে যেতে পারি না, ডিবিসি না কোথায় যেন তিনি চাকরি করতেন 71 ছেড়ে। কি ঘটনা? তিনি আমাকে বললেন যে সালাউদ্দিন তাকে ফোন করে তাকে থ্রেট দেয়, এবং ওই টিভিতে তাকে থ্রেট দেয়। এখন সালাউদ্দিন কেন, এই যে কোন বিএনপি এখন সালাউদ্দিন? স্বরাষ্ট্রমন্ত্রী, ও আচ্ছা। বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, নাজরিন মুন্নি আমাকে নিজে ফোন করে বলেছেন ভাই আমাদেরকে আপনারা কবে আসবেন একটু বলেন, একটু বাঁচান আমাদেরকে। তা আমি বললাম যে কেন, আপনি তো তখন লাল আন্দোলনে যোগ দিয়েছেন, তার পক্ষে বলেছেন। বলে ভাই এগুলো বলে আর লজ্জা দিয়েন না, এই সালাউদ্দিনের ভয় তো চাকরি করতে পারবো না ভাই। এই নাজরিন মুন্নি আমাকে এটা ফোন করে বলেছেন, আমি একদম প্রকাশ্যে বলেছি, তাহলে কি লাইভে বলছি। এটা তাহলে কি হ্যাঁ, বিষয়টা এরকম যে ফুটন্ত তাওয়া থেকে জ্বলন্ত উনুনে একদল মানুষ পড়েছেন, মানে না, আমি বলবো যে শীতল সুন্দর আবহাওয়া থেকে মানুষ আগুনে পড়েছে। শীতল সুন্দর আপনি ফুটন্ত আবহাওয়াতে আগুন সবাই কেন বলছেন? সবাই আগুনে নেমে তো গেল। ছিল শীতল চমৎকার সুন্দর আর্দ্র আবহাওয়া। হ্যাঁ, আচ্ছা, শীতল চমৎকার সুন্দর আবহাওয়া থেকে মানুষ একদম মানে তখন কেন তারা লাল হয়ে গেল, তখন কেন তারা রাস্তায় নামলে, এত শীতল সুন্দর আবহাওয়া থাকলে? সেই প্রশ্নটা আপনি অবশ্যই ভুল বুঝেছে, আপনি আপনি আপনার জীবনে অনেক সময় ভুল বুঝেছেন না, অনেক অনেক কাজ করে ফেলেছেন, পরে আপনার মনে হচ্ছে না এটা কি করলাম, ওরকমই একটা ঘটনা ঘটেছে। সেই ক্ষেত্রে আপনার যে ভুল বোঝা, সেই ভুল বোঝাকে আমি দোষ দিতে পারি না, কারণ আপনি ডিরেইলড হয়েছেন বাই জামাত শিবির। মানে আমি আপনাকে দিয়ে, মানে আপনি যদি জনগণ হন আর কি, আচ্ছা, সেই অর্থে কিন্তু বলছি আমি একটু কথাটা, আপনার কাছে এই যে প্রশ্নটা করতে চাই। ধরেন জামাত শিবির বা এই আন্দোলনে বিএনপিও ছিল, তারাও দাবি করে মানে তারা আসলে কি করতে পারতো? আপনি মানে তাদের নির্বাচিত হবার কোনো সুযোগ, সম্ভাবনা কিছুই রাখা হয়েছিল না। মানে অবশ্যই ছিল, একের পর এক 14তে হলো অবশ্যই না, ছিল, 18তে তারা বিশ্বাস করে অবশ্যই এসেছিল, ছিল। 18তে বিশ্বাস করে এসেছিল, কিন্তু 18-র পরিণতি দেখা গেছে, 24-এও হলো না, এরপরে কখনো হবে বলে সেই আভাসও দেখা ইলেকশনে যাচ্ছে। কি হয়েছে কেন বলছেন আমি জানি না, এটা নিলে তো আবার আরেকটা প্রোগ্রাম করতে হবে। তবে আপনি যেটা বলছেন সেটাকে আমি কমপ্লিটলি ডিনাই করি। আমি মনে করি যে আমাদের সামনে যেখানে 2026-এর মাগরিবের ইলেকশন আছে, সেইটা দেখার পরে আপনার মনে হয় না 18 নিয়ে প্রশ্ন করা উচিত, আপনার 14 নিয়ে প্রশ্ন করা উচিত। তখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল, ওই যুদ্ধাপরাধীরা বলছে তারা ইলেকশনে আসবে না, তাদের কি ইলেকশনে আনার জন্য পায়ে ধরতে হবে? আপনি হয়তো বা জানেন না যে ব্রিটিশ হাই কমিশন অনেক চেষ্টা করেছিল, তারেক রহমান ইলেকশনে আসতে চেয়েছিল, তারেক রহমান কথা বলতে চেয়েছিল, আপনি জানেন না। অনেক ঘটনাই আমি আপনাকে বলি, আমরা তো
এই সারফেস আপনিও জানেন হয়তো, অনেক সময় বলেন না, কিন্তু আমি আপনাকে বলছি, ইলেকশনে জামাত ইসলামী আসতে চেয়েছিল, বিএনপি আসতে চেয়েছিল, 2024 ইলেকশন আসতে চেয়েছিল। আমাদের কাছে সেগুলো যথেষ্ট প্রুফ আছে, এগুলোর সামনে আসবে। আমরা তো শ্বেতপত্র প্রকাশ করবো, তারপর কারা কি কারা হলো, কি কেন বলেছে আসলো না না? বলেছে, এখন বিএনপি আমরা সমস্ত জামাত কিছু সবাই প্রকাশ আসতে করবো চেয়েছিল, এগুলো। কিন্তু কেন আসলো না? আমরা তো তাদেরকে দাওয়াত করে আনবো না, তারা নানান ধরনের শর্ত দিচ্ছে। আমরা আমাদের পরিষ্কার ভাবে বলা ছিল যে ইলেকশনে আসবেন নির্বাচন কমিশনের নিয়ম মেনে। আমরা ভাই এখানে আপনাদেরকে শর্ত মানার না মানার কেউ না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে ইতিমধ্যে আপনি জানেন 45 মিনিটের একটা দীর্ঘ আলাপ হয়েছিল 2014 ইলেকশনের সময়। তিনি তাকে বলেছেন যে চলেন আমরা সবাই মিলে সব দল থেকে আমরা প্রতিনিধি নিয়োগ করে আমরা ইলেকশনটা করি। খালেদা জিয়া তখন বলেছিলেন অসহযোগ আন্দোলন চলছে, এটা চলবে, তিনি হরতাল বন্ধ করবেন না। তখন মাননীয় প্রধানমন্ত্রীকে কি পরিমাণ মানে অপমান করা হয়েছিল। বলেছিলেন বলে 14-তে মানুষ ভোট দিতে পারবে না, 24-এ মানুষ 18-তে দিতে না পারবে না, না, সেটার 24-এ জন্য দিতে না, পারবে না। 2014 ইলেকশনের আগে সরকারের পক্ষ থেকে ইনিশিয়েটিভ তো নেওয়া হয়েছিল, এমন তো না যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়নি। তখন সেই সময় তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি তখন এই ব্যাপারটাতে রাজি ছিলেন না। তিনি বলেছেন যে হরতাল চলবে, আমি নেগোসিয়েশন ওই হরতাল রাখা অবস্থায় করব। প্লাস আপনারা তো সেই কনভারসেশনটা শুনেছি। শুনেছেন কি হয়েছে না হয়েছে, যদিও সেটা কোনো আদালতে প্রমাণিত না সেই কনভারসেশন, বাট আমি রেফার করলাম, আপনি এটা ডিনাই করতে পারেন যেটা ওনাদের কনভারসেশন না, না, সেটা এটা আলাদা তাদের কথা। কনভারসেশন, কিন্তু কেউ আমি ডিনাই যদি করে এটা নাই। বলি যে তারা কনভারসেশন করেছেন, সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে ইনিশিয়েটিভ ছিল। 2018 ইলেকশনের সময় যে ইলেকশনটা হয়েছে, সেই ইলেকশনের সময় বিকাল 4টা পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে বলেছেন যে চমৎকার ইলেকশন হচ্ছে, সুষ্ঠু ইলেকশন হচ্ছে। উনি 4টার পর থেকে বলা শুরু করলেন যে 4টা না, মানি পর্যন্ত না না, মানি না। সম্ভবত তার আগ পর্যন্ত, 12টা বা তার আগ পর্যন্ত কখন, আমি কটা ঠিক মনে পর্যন্ত? করতে পারছি না, তবে 4টা পর্যন্ত না, মানে আপনি ফার্স্ট যেটা হাফে। মনে করতে পারেন না, কিন্তু আপনি সেটা ডিনাই করে হ্যাঁ, বসে আছেন। আমি তো আপনাকে তার সময়টা বলছি যে আচ্ছা আচ্ছা, যদি 4টা আপনি বছর তিনি আপনি যদি বলেছেন দায়িত্ব নিয়ে সেটা। বলেন তাহলে ঠিক আছে, মানে আমার আমি আমার দায়িত্ব যতটুকু নিয়ে মনে বলছি, পড়ে যে তিনি বলেছেন যে ইলেকশন সুন্দর হচ্ছে, চমৎকার হচ্ছে। হুম, তো তারা ইলেকশন চমৎকার সুন্দর হওয়ার পরে, এবং এই ইলেকশনটা যদি খারাপই হয়, এটা যদি ধরেন আমরা অবৈধ যেটাকে বলা হচ্ছে যে ইলেকশন হয়নি, তাহলে বিএনপি শপথ নিল কেন? রুমিন ফারহানা আপনার এমপি হলো কেন? হারুনুর রশিদ এমপি হলো কেন? তারা তো এই ইলেকশনটাকে মেনেই এসেছে। জি জি, তো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। নাই হয়, হুম। তারা শপথ নিল কেন? আপনি এটা নিয়ে আমাকে এই কথা বলেন। এটা নিয়ে অনেক প্রশ্ন তাদেরকেও আমরা করেছি যে এই প্রশ্নটার উত্তর কি, তারা তাদের একটা ব্যাখ্যা রাইট। দিয়েছেন। সুতরাং যেখানে যেখানে বিরোধী দল বলছে ইলেকশন ঠিক আছে, সেখানে আপনি বলছেন ঠিক না, নাই, আমি বিরোধী ঠিক দল বুঝতে বলে নাই পারলাম না ঠিক কেন। আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দল বিরোধী একটা দল সময় ট্যাসিটলি পর্যন্ত। বলেছে, কারণ তারা সংসদে গেছে, তারা ফ্ল্যাটও চেয়েছে। রুমিন ফারহানা ফ্ল্যাট চায়নি, চেয়েছে তো, এবং সেটার জন্য সে অবশ্যই তার রাইট আছে চাওয়ার, ওইটাকে আমি ট্রল করছি না। আমি এটা প্রমাণ করছি বা বলছি যে বিএনপি যদি এই ইলেকশনকে বর্জন করত, তাহলে তারা বলতো যে ইলেকশন মানে না, ইলেকশন হয়নি। তারা ইলেকশনটাকে মেনে নিয়েছে বলেই তো সংসদে মানে গেছে। আপনারা একদিকে সরকারে একদিকে ছিলেন, আমি আওয়ামী লীগ একদিকে সরকারে আমি ছিল। আপনার সাথে কোলাকুলি করব, আবার অন্যদিকে আমি আপনাকে বলবো যে না, আপনি খারাপ কাজ করছেন, দুটো তো একসাথে যায় না। আওয়ামী লীগ এটা তো সরকারে কন্ট্রাডিকশন, ছিল, আমার আওয়ামী আমার লীগ প্রশ্ন সমস্যা হচ্ছে। নির্বাচনকালীন সরকারে ছিল, আওয়ামী লীগ আইন মানে প্রশাসন তাদের হাতে ছিল, আওয়ামী লীগ আইন প্রণয়নের দায়িত্বে ছিল, সবকিছু আওয়ামী লীগ দায়িত্বে ছিল। আমরা করেছি কিন্তু হয় নাই, এতটুকু কি স্পষ্ট জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য? মানে এটা একটা যৌক্তিক ব্যাখ্যা। আর না, আপনি দেখেন এগুলোর তো অনুবাদ নানান ধরনের আছে, নানান ধরনের ট্রান্সলেশন আছে। আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে 18 ইলেকশন নিয়ে আমরা তর্কাতর্কি করতে পারবো, এমনকি যে ধরেন যে এইসব জায়গাতে প্রবলেম হয়েছে বলে আমরা দেখেছি শুনেছি, হুম, সেসব নিয়ে দিনের পর দিন রাতের পর রাত আমরা কথা বলতে পারবো। কিন্তু এইটাকে একেবারে আপনি খারিজ করে দিচ্ছেন, 18 ইলেকশন কোনো ইলেকশনই না, হুম। আর 14 ইলেকশনে কেউ আসেনি বলে ইলেকশনই না, এইটাকে আমি মানতে নারাজ। আমার কিন্তু বোঝাপড়াতে মনে হয় একটু আমাদের এদিক সেদিক হচ্ছে। আমিও আমিও কিন্তু আপনার সাথে তর্ক করতে রাজি। আপনি যে অভিযোগগুলো তুলেছেন, যে অভিযোগগুলো এনেছেন, সেগুলো নিয়ে কথা বলা তো উচিত। আমার কথাই ঠিক, আপনার কথাই ঠিক না, এটা না। আমি এইভাবে কথাও বলতে চাই না। আমি আপনার কথাটাকে খুবই অনবোর্ডে নিলাম, শুনলাম, কিন্তু আমি আমার পাল্টা কথা বলেছি যে আমার কাছে মনে হচ্ছে ওই সময় আমি দেশে ছিলাম, জি, আপনার আমার কাছে পক্ষে মনে তো হয়েছে বলে বাংলাদেশের স্পষ্ট। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে বলেছেন, আবার ধরেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী তিনিও বলেছেন যে একটা কথোপকথনে তিনিও জানতে পেরেছেন এটি, যে মানে খোদ সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে, যে তিনি নিজেও এরকম ইলেকশন চান নাই, যেরকম ইলেকশন 18-তে হয়েছে শেষ পর্যন্ত। দেখুন, আমি ইতিহাসে এভিডেন্স নিয়ে কোনো কথাবার্তা বলবো না। গৌতম লাহিড়ী প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, প্রধানমন্ত্রী আপনার সাথে গৌতম লাহিড়ী আপনার সাথে কথা বলেছেন, আমার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছেন এই গত 2 বছরে অসংখ্যবার। তো আমি কথা বলেছি উনার সাথে, কই আমাকে তো এরকম কোনো কথা বলেন নাই, শুধু গৌতম লাহিড়ীকে একাই বললো?
মানে নির্বাচন প্রসঙ্গে কথা আমারও বললেই তো 18 নিশ্চয়ই ইলেকশন নিয়ে কথা হয়েছে, হুম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তো 18 ইলেকশন নিয়ে আমারও কথা হয়েছে, কই আমাকে তো এরকম কোনো কথা বলেন নাই। হুম। আচ্ছা, একটু মানে নির্বাচনের প্রসঙ্গ থেকে একটু এটাতে যাই যে তাহলে আপনারা মানে মানে আওয়ামী লীগ মনে করছে যে যেই নেতৃত্বের অধীনে এরকম ক্ষমতাচ্যুত বা এইরকম সংগ্রামের আপনার ভাষায় অবস্থায় গিয়ে পড়তে হলো আওয়ামী লীগকে, সেই নেতৃত্বে কোনো রকম পরিবর্তন না এনে বা সেই নেতৃত্ব বহাল থেকেই আপনারা এই সংগ্রাম সফল করতে পারবেন। আর দেখেন, একটা কথা আমি আপনাকে বলি, আপনি হয়তো বা জানবেন, এটা যেহেতু সাংগঠনিক বিষয় এবং আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের আমার কোনো সদস্য পদ নেই, আমি একজন অনুরাগী সমর্থক মাত্র, বাট আমি ইনভলভড এই রাজনীতির সাথে খুবই ওতপ্রোতভাবে নানানভাবে। সেই জায়গা থেকে একটা কথা বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশ দিয়েছেন যে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন যারা আছে তাদের কমিটিগুলো দিয়ে দেওয়ার জন্য। যখনই কমিটিগুলোর কথা আসছে তখন কিন্তু নেতৃত্বের পরিবর্তনের ব্যাপারটা আসছে। আপনি দেখেন যে ছাত্রলীগের বিভিন্ন জায়গাতে নেতৃত্বের পরিবর্তন হচ্ছে, যুবলীগের বিভিন্ন জায়গাতে হচ্ছে, স্বেচ্ছাসেবক লীগের হুম বিভিন্ন জায়গাতে হচ্ছে। এখন আপনি যদি আওয়ামী লীগের প্রেসিডিয়াম, তারপর হচ্ছে আওয়ামী লীগের মূল যারা কেন্দ্রীয় নেতাদের কথা বলেন, সেই সব ব্যাপারে সিদ্ধান্ত বা না সিদ্ধান্তের ব্যাপারটা এই মুহূর্তে আমি কেন এটাকে একটা বড় ডিল মনে করছি না, বা আপনার এই কথাকে কেন আমি মনে করি যে মানে আপনার কাছে খুব ইম্পর্টেন্ট ডেফিনেটলি, বাট আমি কেন এটাকে ধরেন খুবই সিগনিফিকেন্টলি ভাবি না। আপনি জানেন না যে আমাদের কিসের উপর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আমরা যখন দেখি যে আমাদের একটা ছেলে জয় বাংলা বলেছে, তাকে জবাই করে ফেলা হয়েছে, আমরা যখন দেখি যে বাবার সাথে দেখা করতে গিয়ে পরের দিন সকালবেলা তার লাশ পাওয়া যায়, আপনারা জানেন না যে এখানকার এক একটা নেতা কর্মী কি স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে। সেই জায়গাতে এসে এই নেতৃত্ব অনেতৃত্ব, তখন মাননীয় প্রধানমন্ত্রীকে সবাইকে এক সূত্রে গাঁথার জন্য তিনি যেটা করছেন হুম সেটা হচ্ছে যে এই সময় যখন আপনি নেতৃত্বের চেঞ্জ এগুলো আনবেন, দলে এক ধরনের ঝাঁকুনি তৈরি হবে। বরঞ্চ এই মুহূর্তে সবাই, এটাকে আমরা বলি হচ্ছে হোল্ড দ্য লাইন, হুম আমরা সবাই একসাথে আগে থেকে আগে সার্ভাইভ করাটা জরুরি। এরপরে কে নেতৃত্বে আসবে, চেঞ্জ সাফল রিসাফল, এগুলো দলের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো একা সিদ্ধান্ত নেন না। হুম। এখানে প্রেসিডিয়াম একটা কাউন্সিল আছে, সদস্যরা আছে, দলের একটা কাঠামো আছে, আমাদেরকে আচ্ছা, কাউন্সিল তার করার মানে মতো অবস্থায় আমরা আছি। এই মুহূর্তে এই যে এটি দলের প্রায়োরিটি পরিবর্তন না। আসবে আপা, হুম এই যে দলের পরিবর্তন আসবে, দলের পরিবর্তন কিভাবে হয়? কাউন্সিলের মাধ্যমে হয়। হুম হুম। আমাদের এখন যেরকম অবস্থা, যেভাবে আমাদেরকে খুন করা হচ্ছে, জেলে রাখা হচ্ছে, আমরা কাউন্সিলটা করব কিভাবে? আপনি তাহলে বলতে চাচ্ছেন যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভার্চুয়ালি আমরা কাউন্সিল করব? না। এইবার আমাদের ভার্চুয়ালি যদি দল এখন চালাচ্ছে কাউন্সিল করার আমরা সুযোগ পাই, মানে আমরা যদি কাউন্সিল করার সুযোগ পাই, নিশ্চিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কোনো না কোনো ভাবে এমন কোনো সিদ্ধান্ত নেবে যেটা আপনি দেখেননি। একদম So আমাদের স্পষ্ট ব্যারিস্টার আপনাকে নজরুল একটা জিনিস মজুমদার বুঝতে স্পষ্ট। হবে। হ্যাঁ, মানে এই মুহূর্তে যেহেতু ভার্চুয়ালি দল চালাচ্ছেন ফলে এই প্রশ্নটা করছিলাম। তবে বুঝলাম যে এটি এই মুহূর্তে আসলে প্রায়োরিটির মধ্যে নাই আপনাদের বা আওয়ামী ভার্চুয়ালি লীগের। আমরা দল চালাচ্ছি এই কথাটাও ঠিক না। রাজপথে আমাদের ছেলেপেলেরা মিছিল করছে, চেষ্টা করছে, আমাদের নেতারা ঘোষণা দিয়ে মিছিল করেছে গাজীপুরে। এই যে নাসির মোড়ল ছেলেটা, ও ঘোষণা দিয়ে গাজীপুরে মিছিল করেছে। আমাদের বিভিন্ন জায়গাতে হচ্ছে না। হ্যাঁ, ভার্চুয়াল জগতে একটা বড় অংশ জুড়ে আমরা কথা বলছি, লিখছি, বলছি, কিন্তু আমাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে। আপনি যে কথাটা বলছেন, এই দলটা থেকে আপনার কথা মতো এর একটা সরকার, এরা আমাদেরকে ব্যান করেছে, সেই কথাও বলেন। আমরা তো এগুলোকে উজ্জ করে হুম। আমরা মিছিল হ্যাঁ, সেটা তো করছি, বাস্তবতা। আমরা কথা আপনাদেরকে বলছি, আমরা গ্রেফতার হচ্ছি, জি, আপনাদের তাই না? দলকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তো দলের সুতরাং সাধারণ শুধু সম্পাদক ভার্চুয়াল বলাটা ঠিক হবে না আর কি। মানে দল পরিচালনার দলের নেতৃত্বে যারা আছেন ভার্চুয়ালি তো দিচ্ছেন। শেখ হাসিনা ভার্চুয়ালি কথা বলছেন, না না, আপনারা ভার্চুয়ালি দলের শুনছেন। নেতৃত্বে আছেন তিনি। না না, তিনি যেহেতু একটি নিরাপদ স্থানে রয়েছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী যেহেতু তাকে নিরাপদ স্থানে এনেছেন, তিনি সেখান থেকে কথা বলছেন, ওই তার অবস্থানে। কিন্তু আপনি অন্যান্য নেতাদের কথা চিন্তা করেন, মানে আমি যদি তারা ১ অনেকেই নাম্বার রাস্তায় ব্যক্তি নামছে, শেখ কথা হাসিনা, ২ বলছে। নাম্বার ব্যক্তি ওবায়দুল কাদের বা তারপরে যারা আছেন প্রেসিডিয়াম সদস্য থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের নানা মানে যেই কি বলে এটাকে চেইন অফ কমান্ড একটা যেটা বলি। সংকটপূর্ণ, আমরা তো একটা সংকটপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তো ভার্চুয়ালি এটা স্বীকার নিয়ে করতে তো আমি অসুবিধা ডিনাই কি? করছি মানে না। না ভার্চুয়ালি না, এটা সেটা নিয়ে তো আমি ডিনাই করছি না। কিন্তু আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে আমরা মনে হয় অনলাইনে বসে বসে ফেসবুকে দেশ চালাচ্ছি। আমি তো জানি আপনি কোথায় কোনটা ইঙ্গিত করে কথা বলেন, এই জন্যই আমি কথাটা বলছি, না, তা নাহলে তো আমি বলতাম দেশ না। তো আপনারা চালাচ্ছেন না, আপনাদের আপনি রাজনীতিটা ইঙ্গিত চালাচ্ছেন। করছেন, আমি ইঙ্গিতের জবাব না, দিচ্ছি। আপনি যদি আমাকে ওটা ইঙ্গিত না করতেন, না, আপনি আমি তো আমি দেখেন, আপনারা তো দেশ শুনেন, চালাচ্ছেনই না, কোনটা আপনারা তো তাচ্ছিল্য, রাজনীতি চালাচ্ছেন আপনাদের। তাচ্ছিল্য এবং কোনটা সিরিয়াস তা তো আমি বুঝি। আপনি যদি আমাকে ফোন কেটে বলেন হ্যাঁ ভার্চুয়ালি তো আপনারা করছেন, আমি তো বুঝতে পারছি যে আপনি আমাকে খোঁচা দেওয়ার জন্য বলছেন। আপনি যখন আমাকে খোঁচা দেওয়ার জন্য বলবেন, আমি আপনাকে পাল্টা জবাব দিবই। আপনি এটা খোঁচা দেওয়ার উদ্দেশ্য নিয়ে না বলতেন, আমি একটা কথাও বলতাম না। না, আমি আসলেই খোঁচা দেওয়ার উদ্দেশ্য বলি নাই। আমি বলতে চেয়েছি অবশ্যই ভার্চুয়ালি আপনি মানে বলেছেন, আপনি খুব ভার্চুয়ালি। ভালো করেই জানেন আচ্ছা বলেছেন। ঠিক আছে, যদি আপনার তাই মনে হয়। এখন আপনারা বলছেন আবার মানে আপনারা যেই ভায়োলেন্সের কথা আপনাদের উপরে হচ্ছে বলে মানে বলছিলেন আপনি। আমরা ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তাঁকে বলতে শুনছি যে রক্তের বদলে রক্ত, ভায়োলেন্সের জবাবে ভায়োলেন্স চাই, চোখের বদলে চোখ চাই। মানে এখন কি আওয়ামী লীগও একটা রকম সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে?
কখন কখন বলেছে, কোথায় বলেছে শোনাতে পারবেন? সম্ভবত পারবো, দাঁড়ান আমি আপনাকে দেখি শুনি তো একটু। এর আগেও আপনাকে এরকম কারণ একটা ওবায়দুল কাদেরকে এত বেশি সিরিয়াসলি মিসকোট করা হয় বিভিন্ন জায়গাতে, হ্যাঁ হ্যাঁ কারণ আন্দোলনের সময় বলা হয়েছে তিনি বলেছেন ছাত্রলীগই যথেষ্ট, এই লাইনটাই তিনি বলেন নাই। হুম হুম আপনি ওইটা একটু বাজিয়ে শোনাতে পারেন। সুতরাং আমি একটু উনার কাছে শুনতে চাই যে উনি উনি এক্স্যাক্টলি কোথায় কি বলেছেন। সো ওইটা শোনার পরে, পুরো বক্তব্যটা শোনার পরে আমি মন্তব্য করতে আমি পারবো। মনে হয় পেয়ে গেছি, একটু আমি শোনানোর চেষ্টা করছি। শেষ হয়ে যাচ্ছে আমাদের অসংখ্য। আমরা রক্তের বদলে রক্ত চাই, ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স চাই, প্রয়োজনে আমরা চোখের বদলে চক্ষু চাই। সাধারণ মানুষের মুখে মুখে আজকে শেখ হাসিনা না উচ্চারিত হচ্ছে, দিন যতই যাচ্ছে এই উচ্চারণ এই যে একটু একটু আমাকে আপনাকে একটু পজ আমি দেই। আমরা ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স চাই, চোখের বদলে চোখ চাই, তার আগে তিনি কি বলেছেন? মানে বক্তব্যটার শুরুটা কি ছিল একটু বোঝা দরকার। কারণ ব্যাপারটা যদি এমন হয় যে লোকজন বলছে আমরা ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স চাই, চোখের বদলে চোখ চাই, এই ধরনের কোনো কথা বলেছেন কিনা? না না, হ্যাঁ, এই যে দেখেন, আমরা শপথ নিয়েছি রক্তের বদলে রক্ত চাই। হ্যাঁ আমরা শপথ নিয়েছি রক্তের বদলে রক্ত চাই, মানে এটা আওয়ামী লীগের শপথ। ভার্চুয়াল আলোচনায় তিনি এটি বলছেন। ওবায়দুল কাদের যদি এই কথাটা বলে থাকেন, এটা আমি আজকে আপনার কাছে শুনলাম প্রথম, আমি আসলে জানি না। তবে আপনি যদি এই বক্তব্যের আমি হলে এই বক্তব্যটা আসলে একটু ডিফারেন্ট ভাবে দিতাম, উনি উনার মতো করে বলেছেন। কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আপনার যদি চোখ তুলে নেয়, হুম। আপনার যদি কেউ রক্তচাক করে, আপনাকে যদি কেউ খুন করতে আসে, আপনি তাকে কি করতেন আসলে? মানে আপনি হলে কি করতেন? মানে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনি তখনই একটা দলকে সন্ত্রাসী সংগঠন বলতে পারেন যিনি বলতেন আমাদেরকে কেউ কিছু না বললো আমি চোখ চাই, কেউ কিছু না বললো আমি রক্ত চাই। আমাদের যদি উনি মানে বলে তাহলে থাকেন, তো আমি তাহলে তো মনে হয় ধরেন ওনার কথাটা বুঝতে পারছি, তাহলে তো আমাকে মারতে আসছে, হ্যাঁ আমাকে খুন করতে আসছে, হুম। আমাকে খুন করতে আসছে, আমি কি করব? তাহলে তো ধরেন যে আপনাকে যদি এই মুহূর্তে আপনার স্টুডিওতে হুম। কেউ অ্যাটাক করতে আসে, আপনি কি করবেন? গান্ধীর মতো বলবেন যে বাবা এই এই আমার নিজের হাতে জামাটা বুনেছি, এইটা তুমিও সাদা স্কার্ফ পরে বসে থাকো, গান্ধীজির মতো তাই বলবেন? একটা ছাগল নিয়ে হাঁটা দিতে বলবেন? না কি করবেন? নাকি একটা পাল্টা পাঞ্চ করা ট্রাই করবেন? সেটিকে সেলফ না ডিফেন্স বলে। আপনাকে যদি কেউ এখন চোখের আক্রমণ বদলে করে, চোখ বলে না, সেটিকে সেলফ ডিফেন্স বলে। না চোখের বদলে চোখ এটা সিম্বলিক অর্থ। আমরা তো কথায় কথায় অনেক কথা বলি। চোখের বদলে চোখ মানে কি হচ্ছে যে কেউ চোখ দিলে, কেউ যদি আমার চোখ তুলে নিয়ে যায়, আমি তো চোখেই দেখবো না তার চোখ তোলার জন্য। এই জন্যই বলেছি যে এগুলো হচ্ছে খুবই সিম্বলিক কথা। আপনি সিম্বলিক কথাটাকে লিটারাল অ্যাপ্রোচে নিয়ে নিয়েছেন। আপনি ব্রিটিশ ল পড়েছেন, আমি আপনাকে বলি আপনি ব্রিটিশ ল পড়েছেন, আপনি লিটারাল অ্যাপ্রোচ, পারপোসিভ অ্যাপ্রোচ এগুলো নিশ্চয়ই পড়েছেন, আপনি জানেন। আমি আপনাকে একটা কথা বলি, চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, এগুলো হচ্ছে সিম্বলিক কথাবার্তা। মিছিলের মধ্যে কথা হয় জালো জালো আগুন জালো, শোনেন, মিছিলের মধ্যে কথা হয় অমুকের চামড়া তুলে নেবো আমরা, এরকম হয় না কথা, সিম্বলিক কথা। অর্থাৎ বলাটা হয়েছে যে আঘাত আসলে প্রতিঘাত হবে। আপনি ব্যাপারটাকে সহজ অনুবাদ না করে এটাকে আপনি লিটারালি অনুবাদ করে তো ধরেন তাদের কথা চিন্তা করেন ব্যাসানিজু মজুমদার, ধরেন শোনেন, আমি ব্যাপারটাকে কিভাবে দেখি, আঘাত আসলে প্রতিঘাত আসবে, সুন্দরভাবে আমি আপনাকে বললাম, দেখেন এবার পছন্দ হয় কিনা। মানে এভাবে বললে হয়তো কথাটা এরকম শোনাতো না, চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, ভায়োলেন্সের বদলে এটা তো এটা একটা মিনিং আছে। আপনি এত লিটারালি নেন, মাঝে মধ্যে আমি মজাই পাই। এটা শুনেন, চোখের বদলে চোখ, চোখের বদলে চোখ, আঘাতের বদলে আঘাত, এগুলো হচ্ছে ঘাত প্রতিঘাত, মানে আঘাতের বদলে প্রতিঘাত। এখন উনি এই কথাটা বলেছেন, এটা একটা ফ্রেজ, এটা ইডিয়মস এর মতো ধরে রাখেন। তো ধরেন প্রচলিত আছে, তাহলে জালো জালো আগুন জালো, যা ফুলের মতো পবিত্র, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, এগুলো আছে আমাদের রাজনীতিতে। আপনি বলছেন এটা মেটাফোর, কিন্তু ধরেন যারা গুম হয়েছেন এতদিন, যারা নানান রকম মামলা হামলা শিকার হয়েছেন বিরোধী রাজনীতি করার জন্য, সেটা বিএনপি জামাত বা বিরোধী রাজনীতি করার জন্য, তারা যদি এখন সেই প্রতিঘাত করবার চিন্তা করে বা তারা যদি আক্রমণ করে, সেটাকে আপনি আসলে কি বলবেন? তারাও তো ওই একই 1991 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি ইলেকশন করলো, তখন তো এরশাদকে হটিয়ে আমরা তখন একটা নয়া গণতন্ত্র বলেছি, আমরা সেটাকে চালু করেছি। সেইখানে আমাদের 35,000 নেতাকর্মীকে আপনার ওই সময় গ্রেফতার করা হয় উইদিন 2 ইয়ার্স এর মধ্যে। ইন্ডিমনিটি অধ্যাদেশ বাতিল করবে বলে এই কথা দিয়েও তারা করেনি। আমাদের প্রায় ওই
প্রথম বছরে আমি যেটা মনে করতে পারি, প্রথম 2 বছরে প্রায় 465 আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। শুরুটা করেছে কে? বিএনপি, তাই না? আচ্ছা, ওইটা মানে আপনারা আপনি তাদের যদি ফলোয়ার? শুরু করতেই হয়, আপনার যদি শুরু করতেই হয় 1991 থেকে শুরু করতে হবে। আপনি আমাকে ঘাত করেছেন, আমি যদি এটার রিটেলিয়েশন করি অর্থাৎ প্রতিঘাত, নিশ্চয়ই আপনাকে ঘাতের কথাটাও বলতে হবে যে হ্যাঁ 1991 সাল থেকে যদি আমরা নয়া তাহলে কি আপনাদের শতাব্দী শুরু করি প্রতিহিংসা বা বাংলাদেশের, সহিংসতার রাজনীতি, মানে প্রতিহিংসার প্রতিহিংসা, রাজনীতি তাহলে করেছে আওয়ামী লীগ? আপনি এটাকে প্রতিহিংসা বলবেন যে আমাকে খুন করার পরে আমার ছেলে, আজকে আমার যেই ছেলেকে জবাই করা হলো, আমি যদি ক্ষমতায় আসি আমি তো চাইবো না যে ও পাল্টা জবাই করুক, কিন্তু আমি যখন তাকে ঠেকানোর চেষ্টা করব ও তো উল্টা আমাকে মারতে আসবে যে আপনি এইসব বড় বড় কথা বলেন, ভালো কথা বলেন, আমার পুরো ফ্যামিলি সুতা যে জ্বালা দিল। হ্যাঁ, এই ধরনের অ্যাঙ্গার, রাগ তো থাকবে। ওবায়দুল কাদের এই কথাটা বলেছেন, আসলেই কি আসলে আমরা চোখের বদলে চোখ নিব, আমরা কি আসলেই রক্তের বদলে রক্ত নিব? ব্যারিস্টার যেটা বলা মজুমদার, হচ্ছে আপনি কি ঘাত এই প্রতিঘাত কথাটা আসবে, শুনেছেন যে এগুলো পলিটিক্যাল রেটরিক। আপনি কি এই আপনি কথাটা পলিটিক্যাল শুনেছেন যে রেটরিক, এই যে এই সময় হ্যাঁ, যে আমরা একটা মবের একটা বেশ বিস্তার দেখলাম ডক্টর ইউনূস আমলে, তখন সেটাকে বলা হতো যে মানুষের ক্ষোভ, মানুষ এতদিন যে নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত হয়েছে। মানুষের আপনাকে যে আমি একটু প্রশ্নটা করেছি সেটা জবাবটা দেন না কেন? 91 সালে যখন নতুন করে আমাদের একটা এই গণতান্ত্রিক প্রজন্মের প্রক্রিয়া অনেকে শুরু হলো, 91 সালে ছিল না। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরে যেই বাংলাদেশে অব্যবস্থাপনা শুরু হয়েছিল, 91 পর যদি ধরেন নতুন করে শুরু হয়, সেই সময়টাতে আমাদের প্রায় 35,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হলো, 465 প্রথম বছরই 465 নেতাকর্মীকে খুন করে ফেলা তো হলো, ফলে হাজার হাজার এই যে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। ফলে ধরেন সেটা কেন করা হলো? মাইকেল সেটা চাকমা, ব্রিগেডিয়ার আজমি বা ব্যারিস্টার আরমান বা মাইকেল চাকমার কথা বলছেন আপনি। মাইকেল চাকমাকে এখন ডক্টর ইউনূস আর আপনার তারেক রহমানের এই যে সরকার, তারাই তাকে জেলে রেখেছে। মাইকেল চাকমা কি করতো আপনি জানেন? মাইকেল চাকমা সম্পর্কে আপনার আসলে না, মানে সিরিয়াসলি আমি ধরেন আপনাকে তিনি বলছি, খুব আপনাকে খারাপ আমি ব্যক্তি, তিনি অন্য ধরুন অর্থে না। ধরলাম যে আমি জানি না আসলে। মাইকেল চাকমাকে কোনো গুম করা হয়নি। মাইকেল চাকমা এই দেশকে ভাগ করার জন্য সেনাবাহিনীর উপরে সে তার শান্তি বাহিনী লেলিয়ে দিয়েছিল। মাইকেল চাকমা একটা সন্ত্রাস, সে জুমল্যান্ড করবে, বাংলাদেশের কোনা দিয়ে সে জুমল্যান্ড করবে আমেরিকার টাকা দিয়ে। এগুলো সব তথ্য আমাদের কাছে আছে, আপনাকে আমি প্রমাণ দিতে পারি মাইকেল চাকমারা কি করেছে। কিন্তু সেই প্রমাণ দিয়ে আপনি আপনারা কেন, আপনি সেই জানেন, প্রমাণ দিয়ে আপনি আপনি আইনের জানেন যে মানুষ, সেই হ্যাঁ, প্রমাণ দিয়ে কেন তাকে বিচারের অধীনস্থ করা হলো না? কেন এতদিন তিনি গুম থাকলেন? মানে আওয়ামী লীগ আমলের কথা তাকে বলছি। তাকে তাকে সে যে বলছে সে গুম করা হয়েছে, এটা তো খুবই ডিসপিউটেড কথাবার্তা। তাকে তো এখন জেল অলরেডি দেওয়া হয়েছে। শোনেন, আমি আপনাকে বলি, হাসিনুর রহমান যে আছে, তিনি নিজেকে বলছেন তিনি গুম হয়েছেন, বলেন না? আপনি শুনেন না তিনি গুম হয়েছেন বলেন? আপনি কি জানেন যে একটি নারীকে রেপ করার কারণে আর্মিতে থাকা অবস্থাতে তাকে তখন কোর্ট মার্শালে নেওয়া হয়। এই কোর্ট মার্শালে নেওয়ার পরে তাকে যখন ওইখানে আটক রাখা হয় গার্ড সেলে, এইটাকে সে বেরোয় বলেছে যে আমাকে গুম করা হয়েছে। আপনি হাসিনুর রহমান যে একজন দণ্ডপ্রাপ্ত আসামি, আপনি জানেন? আপনি ব্যারিস্টার সারোয়ার ভাইকে কখনো জিজ্ঞেস করবেন আপনার সাথে প্রোগ্রাম করলে, উনি ওনার লয়ার ছিল প্রথম দিকে হাসিনুর তো একটা আপাতমস্তক সন্ত্রাসী ছিল। আপনি জানেন যে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করতো এই পার্বত্য চট্টগ্রামে, এই লোককে এইসব কারণে শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তিকে সে বলছে আমাকে গুম করা হয়েছে। এখন কাউকে যদি আর্মির আপনি আইনে একটা শাস্তি একটা দেওয়া করে হয়, কতগুলো বলতে পারবেন আমি জানি না, ধরেন ইলিয়াস আলীর থেকে শুরু অনেক করে। বলতে পারবো। হ্যাঁ, আজমি ফেরত আসার পরে আজমি বলছে যে এটা আমার গামছা, তো 8 বছরের নাকি সে কেঁদে একটা নতুন গামছা, অথচ এটা নিয়েও কথা আছে সে তার্কিতে ছিল। এরকম তারপরে আরমান, হ্যাঁ, এরকম অনেক কথা আছে, পাল্টা আপনি কথা আপনি আছে। এখনো পর্যন্ত এখন আপনার এই যে নাবিলা ইদ্রিস, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে গুম কমিশনে। আপনি জানেন সে কে? সে প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস লেখে যে সে কি করেছে না করেছে, আইন অনুযায়ী সেগুলো করতে পারে, লিখতে পারে। জঙ্গি যে জিয়াউল হক, সেই লোকটা বলেছে যে আমরা সরকারের বিরুদ্ধে কু করেছি 2012 সালে, সে নিজেকে বলছে তাকে গুম করে রাখা হয়েছে। এখন গুমের অবস্থা দেখেন, যে এই লোকটা নিজে স্বীকার করছে যে তিনি সরকারকে পতন করার জন্য 2012 সালে কু করেছিল, সে বলেছে আমাকেও গুম করে রাখা হয়েছিল। চিন্তা করে দেখেন।